প্রশ্ন করছি গ্লোবালাইজেশন থেকে। গ্লোবালাইজেশন নিয়ে আলোচনা করেছেন এমন দুজন তাত্ত্বিকের নাম বলো তো। হ্যাঁ স্যার। প্রশ্নগুলো আবার দরকার হলে শুনে নাও, বাকিরা প্রশ্নগুলো আবার দরকার হলে শুনে নাও এবং নোট করো, এগুলো বেসিক, এগুলোই তোমাকে জিজ্ঞেস করবে। গ্লোবালাইজেশন নিয়ে আলোচনা করেছেন এমন দুজন তাত্ত্বিকের নাম জিজ্ঞেস বলো তো, বলো, হাত তুলবে আর বলবে, যারা পারবে হাত তুলবে আর বলবে। গ্লোবালাইজেশন নিয়ে আলোচনা করেছেন এমন দুজন তাত্ত্বিকের নাম বলো, বলতে থাকো, হাত তোলো আর বলো। অ্যান্থনি গিডেনস অ্যান্ড থমাস এল ফ্রিডম্যান। আচ্ছা, দুটো বইয়ের নাম বলো তো এদের, একটা বা দুটো, কত সালে পাবলিশ হয়েছিল? দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট স্যার। আচ্ছা, আর একটা নাম ভালো করে নোট করে নাও, জোসেফ স্টিগলিচ। জোসেফ স্টিগলিচ, এই নামটা খুব কমন নাম, ভালো করে লিখে নাও, এটা বারবার জিজ্ঞেস করবে তোমাদের। জোসেফ স্টিগলিচ, ঠিক আছে। গ্লোবালাইজেশনের দুটো বৈশিষ্ট্যের নাম বলো তো। গ্লোবালাইজেশনের দুটো বৈশিষ্ট্য। গ্লোবালাইজেশনের দুটো বৈশিষ্ট্য বলো। স্যার, গ্লোবালাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কৃতি একযোগে বৃদ্ধি পায়, বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। আর গ্লোবালাইজেশনের ফলে গ্রাম এবং শহর একত্রিত হয়ে পড়েছে, একটা বিশ্ব গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব। বেশ ভালো। আরো অনেক কিছুই হতে পারে, সহজ করে বলবে, এক দু কথাই বলবে, লম্বা লম্বা সেন্টেন্স শোনা বলবে না, চেষ্টা করবে কম কথা বলার। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন। তো একটা জিনিস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটাই হচ্ছে সাধারণ গল্প। কোনো একটা জিনিস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমি বলবো না, তুমি বলবে না, তোমার বলার অভ্যাসটা খুব, মানে বলার স্টাইলটা খুব খারাপ। মাঝখানে তুমি কথা বলো, তুমি আগে হাত তুলবে, তারপরে আমি তোমাকে ডাকবো, তারপর বলবে। কারণ তোমাকে আমি ইন্টারভিউ দিতে বলছি, তুমি ইন্টারভিউ দিচ্ছ না, কিন্তু তুমি কোয়েশ্চেন্স করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো, আসল কাজটা তুমি করছো না। যাই হোক, রেডি হও, পার্সোনালি নিও না কেউ, কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি। যাই হোক, এরপরে তোমরা বলো কি বলছিলে। হ্যাঁ বলো, শাহনাজ কি বলছিলে? বৈশিষ্ট্য স্যার একটা হবে যেমন মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি, গ্লোবালাইজেশনের একটা বৈশিষ্ট্য অর্থনীতি প্রতিষ্ঠা। আর একটা আমরা বলতে পারি যে পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচল। বিশ্বায়ন মানে সবকিছুর বিশ্বায়ন, মানে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া। হ্যাঁ, তাহলে সহজ হিসেবে বুঝে নাও, ছড়িয়ে পড়া। যে সহজ বিষয় বুঝে নাও যে সংস্কৃতি, তারপরে ধরে নাও রাজনীতি, সংস্কৃতি, মতাদর্শ, তারপরে হচ্ছে অভ্যাস, নিয়ম কানুন, এগুলো হচ্ছে বিশ্বায়ন হওয়া, ছড়িয়ে পড়া। প্রযুক্তি, ছড়িয়ে পড়া। মার্কেট ওপেন হয়ে যাওয়া, মানুষের জন্য গোটা বিশ্ব ওপেন হয়ে যাওয়া, যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি। তো গ্লোবালাইজেশন বললে এই সমস্ত কিছুগুলো কিন্তু বোঝায়। তো এইরকমভাবে তোমরা বোঝাতে পারো যে বিশ্বায়ন মানে স্যার দুটি তার বৈশিষ্ট্য হচ্ছে, একটি হচ্ছে যে সংস্কৃতি গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এতে করে। দ্বিতীয় হচ্ছে স্যার টেকনোলজির মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আজকের দিনে খুব সহজ হয়ে গেছে। তো বিশ্বায়নের যদি দুটো বৈশিষ্ট্য বলি তাহলে হচ্ছে এগুলো তার দুটো বৈশিষ্ট্য। যে বিশ্বায়ন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন তথ্য প্রযুক্তির মাধ্যমে। এইরকমভাবে সহজ করে বলার চেষ্টা করবো, অল্প কথাই বলার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে যদি তোমাদের বিশ্বায়ন থেকে, তার মানে এই বেসিক যদি হয়, তোমাকে যদি বেসিক মানে তোমার ডেমোর পরে তোমাকে বেসিক প্রশ্ন করবে, ডেমো থেকে গভীরে যাবে, তারপরে তোমাকে বেসিক প্রশ্ন করবে। বেসিক প্রশ্ন করলে গ্লোবালাইজেশন থেকে এই প্রশ্নগুলো হবে। বোঝা গেল গ্লোবালাইজেশনের বৈশিষ্ট্য। গ্লোবালাইজেশনের দুটো উপকারিতা বলো তো, বা মেরিট বলো তো, লাভ বলো তো। স্যার আমি বলবো, বলো বলো। অর্থনৈতিক উন্নয়ন। বিশ্বায়নের একটি অন্যতম সুবিধা হলো অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ আমদানি ও রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটছে। আর দ্বিতীয়টা হলো প্রযুক্তি ও জ্ঞানের আদান প্রদান, অর্থাৎ বিশ্বায়নের ফলে উন্নত দেশের প্রযুক্তি এবং জ্ঞান অন্য দেশে পৌঁছাচ্ছে, যার ফলে উন্নত ঘটছে এবং উন্নতিশীল দেশগুলির প্রতি অগ্রগতি সাহায্য করছে। খুব ভালো, কিন্তু আরো ছোট করে বলবে, এত লম্বা লম্বা উত্তর দেবে না, ঠিক আছে। চেষ্টা করবে ছোট করে বলার, ছোট করে। ঠিক আছে। যত ছোট করতে পারবে তত ভালো, এটা প্রমাণ করবে যে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ারটা অনেক স্ট্রং। তো ছোট করে উত্তর দেবে। এরপরে দুটো
গ্লোবালাইজেশনের দুটো হচ্ছে দুর্বলতা বলো তো, বা সমালোচনা বলো তো, স্যার আমি বলবো। বলো। স্যার গ্লোবালাইজেশনের ফলে সাংস্কৃতিক অগ্রাসন ঘটছে, মানে বিদেশি যে সংস্কৃতি চলে আসছে অন্য দেশে, এবং সেই সংস্কৃতি ভাষা ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয়টা হলো অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বিশ্বায়নের ফলে ধনী দেশের রপ্তানিগুলি বেশি লাভবান হচ্ছে এবং দারিদ্র দেশগুলি জনগোষ্ঠী পিছিয়ে পড়ছে, যে বৈষম্য সৃষ্টি করছে অর্থনৈতিক ক্ষেত্রে। বেশ, বিশ্বায়নকে ছড়িয়ে দিতে বা বিশ্বায়নের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন দুটো বৈশ্বিক প্রতিষ্ঠানের নাম বলো তো। কে বলবে? নতুন কেউ বলো। স্যার বহুজাতিক সংস্থা, আমি তোমার নাম জানতে চাই না। আমি বহুজাতিক সংস্থা তো একটা সাধারণ বিষয়, একটা কনসেপ্ট, নাম বলো, নাম। স্যার এটা কি আইএমএফ হবে? আমাকে প্রশ্ন করলে কি করে হবে? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আমাকে প্রশ্ন করছো। তা তুমি কি পড়াশোনা করলে? একটু কোশ্চেনটা আবার বলবেন? তুমি যেটা জানো সেটা বলো, তারপর ভুল হলে আমি বলবো তোমাকে। তুমি যদি উল্টে আমি এখন ইন্টারভিউ বোর্ডের মেম্বারকে যদি তুমি বলো স্যার এটা হবে ওটা হবে, তাহলে তো হবে না। তুমি প্রমাণ এটাই করবে যদি পড়াশোনা ঠিক করে আসোনি, উল্টে আমাকেই প্রশ্ন করছো। তুমি যেটা জানো সেটাই আত্মবিশ্বাসের সাথে বলো। স্যার আমি যেটা জানি সেটা আইএমএফ হওয়া উচিত স্যার, আইএমএফ হবে। তাহলে কনফিডেন্সের সাথে বলো, আমাকে উল্টে জিজ্ঞেস করছো কেন? বলো, আর একটা বলো। আর ওয়ার্ল্ড ব্যাংক স্যার। আর একটা বলো। আর বলো। এমনিতে আর মনে পড়ছিল স্যার। আচ্ছা, কে জানবে, কে জানো বলো, আর কতগুলো জানো বলো। বলো, যে কেউ হাত তুলে রেখেছো যারা, তারা বলো, মাইক অন করো। কারা জানো বলো, হাত তুলে রেখেছো, নাহলে হাতগুলো নামাও। যারা হাত তুলে রেখেছো, হাত বলতে চাইছো, বলো। বলো মামুন, বলো। স্যার আমি তো আগেরটা দিয়েছিলাম ওই কারণে। স্যার ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, তারপর আইবিএম, আইবিএম তো বললেন, আর হু, WTO, হু, ইউনাইটেড নেশনস, ঠিক আছে, ILO, যা কিছু আছে এগুলো কি করছে? এগুলো তো গোটা বিশ্ব জুড়ে একটা দেশের প্রোডাক্ট আরেকটা দেশে যাতে যেতে পারে, একটা দেশের টেকনোলজি যাতে আরেকটা যাতে যেতে পারে, একটা দেশের সংস্কৃতি যাতে আরেকটা দেশে আসতে পারে, একটা দেশের মানে মানে বিশ্ব জুড়ে যাতে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং প্রত্যেকের স্বাস্থ্য যাতে ভালো থাকে, এবং একটা প্রত্যেকের মধ্যে যাতে এখানে স্বাধীনভাবে বিজনেস হতে পারে, মুক্তভাবে বাণিজ্য হতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরে এই সমস্ত সংগঠনগুলো, তাই না? তো যতগুলো নাম তোমরা আন্তর্জাতিক সম্পর্কে শুনেছো, ইউনাইটেড নেশনস, IMF, WTO, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ইউনেস্কো, WHO, ILO থেকে শুরু করে যা কিছু তোমরা এখানে ইউনাইটেড নেশনসে শুনেছো, না ইউনাইটেড নেশনের সাথে জড়িত যেগুলো শুনেছো, সেগুলো সব কটাই হবে। সেগুলো ভালো করে মাথায় রেখো। এগুলো হচ্ছে কতগুলো সংস্থা, ঠিক আছে, কতগুলো সংস্থা। তোমাকে জিজ্ঞেস করতে পারে গ্লোবালাইজেশন থেকে তোমার প্রশ্ন হতেই পারে যে গ্লোবালাইজেশন থেকে বলো তো তাহলে WTO এর হেডকোয়ার্টার কোথায়? গ্লোবালাইজেশন থেকে প্রশ্ন হবে WTO এর হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক স্যার। WTO এর হেডকোয়ার্টার কোথায় বাকিরা? আমি নিজেও ভুলছি, কিন্তু আমি নিজেও ভুলছি এই মুহূর্তে, কিন্তু তোমাদের জানতে হবে, এটা তো আমার পরীক্ষা নয়। নিউ ইয়র্ক WTO তো দেখে নাও, এটা ভালো করে নোট করে নাও কোথায়, ঠিক আছে? কোন দেশের কোন শহরে, দুটোই বলতে হবে, শুধু নিউ ইয়র্ক বললে হবে না, এইরকম অর্ধেক উত্তর দেবে না, ঠিক আছে? যখন হ্যাঁ বললাম স্যার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে।
বেশ, এইভাবে পুরোটা বলবে, কিন্তু আমি এটা মিলিয়ে নিতে পারলাম না কারণ আমার নিজেরও মনে নেই এখন, কিন্তু এইগুলো সাধারণ প্রশ্ন, এগুলো করবেই, এগুলো বেসিক, মানে এগুলো এগুলো বললে এগুলোই মাথায় আসবে, মানে এই টপিকগুলো বললে এগুলোই মাথায় আসবে, কাজে এটা মাথায় রেখো। এরপরে তোমাদের যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে যে তাহলে WTO, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনেস্কো, ILO, WHO, ইউনাইটেড নেশনস, এদের সদর দপ্তর কোথায় আছে, এই প্রত্যেকটা অর্গানাইজেশনের নামগুলো যেগুলো খুব সবসময় আলোচনায় থাকে সেগুলোর নাম, সদর দপ্তরগুলোর মুখস্থ করে ফেলো, ঠিক আছে? সদর দপ্তরগুলো মুখস্থ করে ফেলো। তারপর জিজ্ঞেস করতে পারে তোমাদের WTO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বলো। 1995। 1995। যদি জানা থাকে পার্টিকুলার ডেটটাও বলে দেবে, ঠিক আছে? নইলে যিনি আবার এরপরে জন যে এসে আবার পার্টিকুলার ডেটটাও বলে দেবে, সে তোমার থেকে একটুখানি অ্যাডভান্স পজিশনে চলে যাবে। তো এটা কারণ ডেটটা খুব সহজ, এটা মনে রাখার মতোই ডেট, 1 জানুয়ারি 1995, মনে রাখার মতো একটা ডেট। তো যেহেতু মনে রাখার মতো একটা ডেট, কাজেই যে বলে দিতে পারবে সে আবার তোমার এই উত্তরটাকে ছাপিয়ে চলে যাবে। তো চেষ্টা করো যতটা বেশি এরকমভাবে, মানে সংখ্যার জায়গাগুলো যত বেশি তুমি, তারিখগুলো, ডেটগুলো যতটা তুমি স্পেসিফিক হতে পারবে তত ভালো। এরপরে তোমাদের এখানে ফরেন পলিসি আছে। ফরেন পলিসিতে ভারতের বিদেশ নীতি দুটো বৈশিষ্ট্য বলো তো। বলবো? বলো, হাত তুলবে তারপর বলবে, বলো। কাউকে তো দেখছি না হাত তুলতে। হ্যাঁ স্যার, একটা হচ্ছে জোট নিরপেক্ষতা, হুম। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে দেশের যে স্বার্থকে বজায় রেখে স্যার করা, কি করা? নিজের দেশের স্বার্থকে বজায় রেখে স্যার বিদেশ নীতি গ্রহণ করা। দেখো, খুব সহজ উত্তর এগুলো এখানে ইতস্তত করলে হবে না, এক দু কথাতে জোট নিরপেক্ষতা একটা হয়ে গেল, ঠিক আছে? আর হচ্ছে এখানে জাতিবিদ্বেষ পলিসি না রাখা, জাতিবিদ্বেষ বিরোধী হচ্ছে একটা নীতি, এগুলো হচ্ছে আমাদের ফরেন পলিসি। তারপরে হচ্ছে পঞ্চশীল একটা আছে, তারপরে হচ্ছে নন এগ্রেশন আছে, অর্থাৎ কাউকে আগে আঘাত করব না, অ্যাটাক করব না, এগুলো হচ্ছে একেবারেই ট্র্যাডিশনাল কতগুলো বিষয়, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যেমন হচ্ছে নেবারহুড ফার্স্ট পলিসি, নেবারহুড ফার্স্ট অর্থাৎ প্রতিবেশীকে প্রাথমিকতা, এগুলো হচ্ছে বিদেশ নীতির হচ্ছে কতগুলো সাধারণ বৈশিষ্ট্য, এগুলো মাথায় রেখো। এরপরে এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে যে জোট নিরপেক্ষ আন্দোলন কবে গড়ে উঠেছিল। জোট নিরপেক্ষ আন্দোলন কবে গড়ে উঠেছিল, প্রথম সম্মেলন কত সালে হয়েছিল, বলো বলো, বাকিদের তো জানা নেই। 1961 স্যার, বেলগ্রেড সম্মেলনে 1961 সালে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে বান্দুং কনফারেন্সটা কি ছিল, তখন কি উত্তর দেবে? ঘুরিয়ে আবার উত্তর করতে প্রশ্ন করতে পারে, কারণ এখানে প্রশ্ন করার জায়গা আছে, এই জায়গাটা পার্টিকুলার, এইটার এই দাঁড়িয়ে কি করছো, সে কি বলো, তুমি যাচ্ছে কেন, তো কি আছে? বান্দং স্যার, তোমাকে দেখবো তো কি বান্দং 1955 সালে হয়েছিল। তো কিন্তু এই কনফারেন্সটি কি কোন বিষয়ের সাথে জড়িত ছিল বলো? এটা স্যার নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সঙ্গে স্যার জড়িত ছিল। নন অ্যালাইন মুভমেন্টের সাথে, ঠিক আছে, আছে লাইট অন আছে, তো নন অ্যালাইন মুভমেন্টের সাথেই জড়িত ছিল এটা, ঠিক আছে? তো কিন্তু এটা ছিল প্রথম এশিয়া আর আফ্রিকার, খুলে নাও, প্রথম এশিয়ার আফ্রিকার হচ্ছে একটা জোট ছিল, যেখানে নির্ধারিত হয় যে তারা জোট নিরপেক্ষতার একটা আন্দোলন গড়ে তুলবে। এটা কোনো কিন্তু সংগঠন নয়, আন্দোলন, মাথায় রেখো। কাজে কেউ সংগঠন বলে দিও না, ভুল করে সংগঠন বললে সেখানে ভুল ধরে ফেলবে। সংগঠন এটা সংগঠন নয়, এটা আন্দোলন। তারপরে এখানে ফরেন পলিসি নীতি থেকে তোমাকে বলবে, বলো তো পঞ্চশীল নীতি ভারত সরকার কবে গ্রহণ করেছিল, প্রথম কোন দেশের সাথে পঞ্চশীল নীতি স্বাক্ষর হয়েছিল? 1954 সালে চীনের সঙ্গে।
চীনের সঙ্গে 1954 পঞ্চশীল নীতি বলতে তুমি কি বোঝো? স্যার পঞ্চশীল নীতি বলতে আমি বুঝি যে কোন দেশের সঙ্গে প্রথম অনাক্রমণতা এবং কোন দেশের বা রাষ্ট্রের হস্তক্ষেপ না করা আভ্যন্তরীণ বিষয়ে। উত্তরটা হলো না ঠিক করে। পঞ্চশীল নীতি বলতে স্যার 5টা নীতিকে বোঝায়, ভারতের বিদেশ নীতির 5টা নীতিকে বোঝায়। এখন হ্যাঁ, আমরা স্যার, যে দেশ 5টা নীতি আছে, শোনো, ওটা বলতে- এখন যে দেশের সাথে আমরা স্যার চুক্তিতে আবদ্ধ হই সেই দেশের সাথে আমরা 5টি নীতিতে আবদ্ধ হই, এটাই হচ্ছে পঞ্চশীল নীতি। আমরা এই চুক্তিটা স্বাক্ষর করেছিলাম প্রথম 1954 সালে চীনের সাথে, যেখানে 5টি নীতিকে রাখা হয়েছিল, যে নন এগ্রেশন, নন ইন্টারফেয়ারেন্স, মিউচুয়াল এক্সিস্টেন্স, এইরকমভাবে 5টা বিষয়কে সেখানে মাথায় রাখা হয়েছিল। আমি 4টে বলে দিলাম, 3টে না 4টে বলে দিলাম, বাকি 2টো দেখে নিও। এইরকমভাবে 5টা নীতিকে নিয়ে আমাদের বিদেশ নীতি, সেটাকেই পঞ্চশীল নীতি বলা হয়। তারপরে প্রশ্ন আসবে, পঞ্চশীল নীতি বলো তো আর কোন সংগঠনের বৈশিষ্ট্য, বা সংগঠন না হয় বা আন্দোলনের বৈশিষ্ট্য, সংগঠন বা আন্দোলনের বৈশিষ্ট্য। পঞ্চশীল নীতি আর কোথায় দেখতে পাই আমরা? কারণ বিদেশ নীতির সাথে জড়িত এগুলো, ফরেন পলিসির প্রশ্ন আসলে এগুলো হ্যাঁ, জিজ্ঞেস স্যার, করবেই। বলো। তো স্যার নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সঙ্গে জড়িত স্যার। নন অ্যালাইড মুভমেন্টের সাথেই জড়িত, ঠিক আছে। এরপরে তোমাকে যারা এগুলো জানো না তারা নোট করে নাও, এগুলো নোট করে নাও, এগুলো প্রত্যেকটা টপিক থেকে বেসিক জিনিস। আমি এগুলো বলে দিয়েছি একবার, আবার রিপিট করছি, প্রশ্ন করছি এখন তোমাদের, দেখছি যে তোমরা কতটা তৈরি হয়েছো। এরপরে তোমাদের হয়তো জিজ্ঞেস করলো যে পঞ্চশীল না, এরপরে এখান থেকে বিশেষ কোনো জিজ্ঞেস করার কিছু বিষয় নেই। তোমাকে হয়তো জিজ্ঞেস করলো যে পঞ্চশীল জোট নিরপেক্ষ আন্দোলনে আছে এমন 2টো দেশের নাম বলো তো, ভারত ছাড়া আর 2টো দেশের নাম বলো তো। যুগোস্লোভিয়া আর আর ইজিপ্ট। আর কি ইজিপ্ট স্যার, কি পট? মিশর স্যার, মিজিপট, যেটা মিশর স্যার, এখন যেটা নাম হয়ে গেছিল। ইজিপ্ট, ওটা ইজিপ্ট, হ্যাঁ, ওটার নাম ইজিপ্ট। আর ইন্দোনেশিয়া। আচ্ছা, এগুলো 2জন লিডারের নাম বলো তো, বা প্রধান কয়েকজন লিডারের নাম বলো তো জোট নিরপেক্ষ আন্দোলনের। আমাদের ভারতে যদি স্যার বলি, জওয়াহরলাল নেহরু ছিলেন। আর ওইভাবে বলবে না, ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বলবে, ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু। আর আব্দুল নাসের ছিলেন। গামাল আব্দুল আর নাসের। যুগোস্লাভিয়া স্যার জোসেফ টিটো ছিলেন। হ্যাঁ, আর কে ছিলেন যুগোস্লাভিয়াতে? ছিলেন, এরা স্যার। লিডার, মানে এদের তো একটা পরিচয় আছে যুগোস্লাভিয়াতে, এদের পরিচয়টা কি সেটাও বলতে হবে, শুনতে আরো অনেক বেশি প্রফেশনাল লাগবে। যেমন ভারতের ইনি প্রধানমন্ত্রী ছিলেন, তো যুগোস্লাভিয়াতে উনি কে ছিলেন? রাষ্ট্রের প্রধান স্যার। রাষ্ট্রের প্রধান, কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি ছিলেন সেটা তো বলতে হবে। হ্যাঁ, রাষ্ট্রপতি স্যার, রাষ্ট্রপতি। তারপর ইন্দোনেশিয়া থেকে স্যার সুকর্ণ। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। সো ভালো করে মাথায় রেখো। এরপরে এখানে চলে আসো, ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ভারত কবে নিউক্লিয়ার বা নিউ ডিল সাইন করেছে আমেরিকার সাথে, বলো তো। 2008 সালে। 2006 থেকে 8-এর মধ্যে বলবে, ঠিক আছে, কারণ পুরো ওই সময় জুড়ে এটা হয়েছে। 6 সালে এটা সাইন হয়েছিল, 8 সালে গিয়ে অ্যাপ্রুভ হয়েছে। তো ইউএসএ তে আচ্ছা, অ্যাপ্রুভ স্যার, ছটা বলুন, 6 সালে তাহলে। হবে। এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে 6 সালে। এইভাবে বলবো তাহলে 6 থেকে 8। স্যার ডিলটা সাইন হয়েছিল 6 সালে, স্যার এটা তারপরে ইউএসএ সেনেটে সেটা পাস হয়েছে 8 সাল নাগাদ। সো এটা এই কারণে অনেক বই অনেক রকমভাবে থাকে, অনেক ডেট থাকে সেখানে, কোথাও 6, কোথাও 5, কোথাও 6, কোথাও 7, কোথাও 8 থাকে, বাট এটা 6 থেকে 8-এর মধ্যে ধরা যেতে পারে, কারণ পুরোটাকে অ্যাপ্রুভ হতে আরো 2 বছর গড়িয়ে যায়, ঠিক আছে, এইভাবে বলবে। অনেক বই স্যার আবার আগে দেখেছি, তো ওই জন্য স্যার কনফিউজ হয়ে যেতাম। ওই যে বলে দিলাম আজকে ব্যাপারটা কি, মাথায় রাখবে ব্যাপারটা কি, আজ বলে দিলাম। হ্যাঁ স্যার। এরপরে তোমাকে হয়তো জিজ্ঞেস করলো ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে যে গুজরাল ডক্ট্রিন বলো তো ইন্ডিয়ান ফরেন পলিসির একটা বৈশিষ্ট্য। দীর্ঘ সময় ধরে এই পলিসি ভারতের ফরেন পলিসি হিসেবে কাজ করেছে। গুজরাল ডক্ট্রিন কোন প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন, কোন 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 কার নামে পরিচিতি লাভ করেছে, এটা কত সালে এসেছিল এই গুজরাল ডক্ট্রিন, জিজ্ঞেস করবে। এটা হচ্ছে 1996 সালে,
আইটি গুজরাট প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ভারতে সেই সময় এসছে। না, উনি প্রধানমন্ত্রী ছিলেন না সেই সময়। প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া। হ্যাঁ 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 স্যার, প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া। উনি ছিলেন ফরেন মিনিস্টার। ওনার নামে এটা পরিচিতি লাভ করেছে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন স্যার, মনে ছিল না স্যার। এরপরে তোমাকে এখানে ইন্ডিয়ান ফরেন পলিসির তোমাকে জিজ্ঞেস করলো যে ধরো যে আমাদের এই গুজরাট ডক্টরিনি প্রথম অ্যাপ্লাই হয়েছিল কোন দেশটার সাথে? গুজরাট ডক্টরিনি বাংলাদেশের সাথে ফারাক্কা ব্যারেজ জল ডিস্ট্রিবিউশন। ফারাক্কা ব্যারেজ ওয়াটার শেয়ারিং, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন হয়েছিল, খুব ভালো। হ্যাঁ ঠিকই। এরপরে এখানে বলো তো যে পাকিস্তানের রাজধানীর নাম কি? ফরেন পলিসি। ইসলামাবাদ স্যার। ইসলামাবাদ, হ্যাঁ। যদি আফগানিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। জিজ্ঞেস করে? কাবুল স্যার। যদি বাংলাদেশের রাজধানীর নাম জিজ্ঞেস করে? ঢাকা ঢাকা স্যার। যদি তোমাকে ভারতের রাজধানী জিজ্ঞেস করে? নিউ দিল্লি স্যার। যদি নেপালের রাজধানী নিউ জিজ্ঞেস দিল্লি করে? বলুন। কাঠমান্ডু স্যার। যদি ভুটানের রাজধানী জিজ্ঞেস করে? থিম্পু স্যার। স্যার যদি মালদ্বীপের রাজধানী জিজ্ঞেস করে? মালি। তো এই নামগুলো মনে রাখবে। হ্যাঁ স্যার, মানে এক সেকেন্ড। স্যার এটা কি আসতে পারে স্যার, এক রিচ পলিসি? হ্যালো। এই যে কয়েকটা পলিসি ছিল না স্যার? হ্যাঁ, স্যার আপনার বিশেষ এই পাইলি মিত্র আপনার সঙ্গে ফোনে কথা বলেছিল, হ্যাঁ। এজি পল সায়েন্সের ওই ভেরিফিকেশনে ডাক পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কথা। হ্যাঁ, ক্লাস করার জন্য আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এই নম্বরে? হ্যাঁ, হ্যাঁ, এই নাম্বারেই রয়েছে। এই কি নাম আসবে? ডক্টর এসেই সরকার আসবে। আচ্ছা আমি তো এখনই পেমেন্ট করে দিচ্ছি 1000 টাকা তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমি দিচ্ছি, তারপরে ওকে অ্যাড করবেন কি করে? এই নম্বরটা তো আমারও। ও হ্যাঁ, এসএমএস, এই নাম্বারে এসএমএস ওনার ফোন থেকে করলেই হবে। ওনার নাম্বার থেকে একটা এসএমএস করে ইনফর্ম করে দিলেই হবে, আমি অ্যাড করে নেবো ওনার নাম্বারটাকে। আচ্ছা আমি তাহলে পেমেন্ট করে ওকে। হুম 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 হুম, অসুবিধা নেই। আমি ক্লাসে আছি তো, ঠিক আছে। তো এরপরে তোমাদের এখান থেকে ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে স্যার, যে প্রশ্ন। এখন- হ্যাঁ বলো। স্যার, এই প্রশ্নগুলো আসতে পারে, এক রিচ পলিসি যেগুলো আছে স্যার 3-4টা। আসছি, দাঁড়াও। এখন ইন্ডিয়ান ফরেন পলিসি প্রচুর প্রশ্ন আছে, শেষ হয়নি এখনো। তো তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে, লুকিস্ট পলিসি কোন প্রধানমন্ত্রীর আমলে এসেছিল? ইন্ডিয়ান ফরেন পলিসি আছে তো এখানে, জিজ্ঞেস করবে। নরসিংহ রাও স্যার। নরসিংহ রাও, কত সালে হ্যাঁ। এটা হয়েছিল? লুকিস্ট পলিসি কত সালে তিনি নিয়ে এসেছিলেন? 1992 সালে স্যার। 1992 সালে। লুকিস্ট পলিসি বলতে তুমি কি বোঝো? লুকিস্ট পলিসি বলতে তুমি কি বোঝো? কি লুকিস্ট পলিসি বিষয়টা কি? শুধুটা তো সংখ্যা নয়, যত সালে এসেছে উনি নিয়েছেন। হ্যাঁ স্যার। কি স্যার, বলছেন? স্যার আমি একটু চেষ্টা করছি বলার, যে পূর্বের দেশগুলির সঙ্গে মানে একটা সম্পর্ক বজায় রাখা, শান্তিপূর্ণ। কোন দেশের সাথে? এবং যে পূর্বের দেশগুলি স্যার আমাদের পূর্ব বলতে বিশ্বে। কোন দেশগুলো? এটা আমাদের এশিয়ার মধ্যে আসছে। উত্তরটা একটুখানি প্রফেশনালি সুন্দরভাবে দিতে হবে যে স্যার আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে আচ্ছা। সমস্ত দেশগুলি রয়েছে, বিশেষত যেগুলি ওই আসিয়ানের সদস্য বলে বিবেচিত হয়, সেই সমস্ত দেশগুলি যেহেতু প্রভূত উন্নতি করেছে, আমাদের প্রধানমন্ত্রী সেই সময় একটা সামনে টার্গেট নিয়েছিলেন যে তিনি এই সমস্ত দেশগুলোর সাথে সম্পর্ককে আমাদের বৃদ্ধি করবেন, যাতে করে ওদের উন্নতির সাথে আমাদের দেশকে কানেক্ট করতে পারলে আমাদেরও তাতে বিশেষ উন্নতি সমৃদ্ধি হতে পারে। এটাই হচ্ছে আমাদের স্যার লুক ইস্ট পলিসি। নরসিংহ রাও এই পলিসিটাই 1992 সালে নিয়েছিলেন। পরিষ্কার? হ্যাঁ স্যার। এরপরে তোমাদের প্রশ্ন হতে পারে অ্যাক্টিস্ট পলিসি কে নিয়েছিলেন? কোন প্রধানমন্ত্রী? 2014 সালে স্যার 2014 মাননীয় হাত তুলবে। আমি নতুনদের বেশি সুযোগ দেব। হাত তুলবে, একসাথে বললে তো গোজামিল হয়ে যাবে। রাজীব হাত প্রধানমন্ত্রী তুলেছে। নরেন্দ্র মোদী স্যার। হ্যাঁ, সো নরেন্দ্র মোদী নিয়েছে, ঠিক আছে। কত সালে নরেন্দ্র মোদী এটা নিয়েছেন? পলিসিটা বলো, তুমিই বলো। 2014 সালে। 2014 সালে। 14। আচ্ছা, অ্যাক্টিস্ট পলিসি বিষয়টা কি? বলো। এখানে আটকে যাচ্ছ তোমরা, সংখ্যা এগুলোতে খুব মাস্টার, কিন্তু যখনই কনসেপ্ট জিজ্ঞেস করছো তোমরা আটকে যাচ্ছ।
এখানেই নেট সেটের স্টুডেন্টরা বাজিমাত করে যাবে। এই যে এতদিন ধরে তোমাদের যে বলে আসছি, বা তোমরা এই যে এতদিন দেখছো না যে নেট সেটের স্টুডেন্টরা ভালো স্কোর করে গেছে বা লেগে থেকে, মানে এসএসসির আশায় ছিল না, নেট সেটেও নিয়ে পড়াশোনা করেছে, নেট সেটও পড়েছে, নেট সেটও অনেকে পাসও করে গেছে, তো ওরা বাজিমাত করে যাবে, ওরা বাজিমাত করে যাবে ওখানে এই সমস্ত বিষয়গুলিতে একদম ভালো রকমভাবে বাজিমাত করে যাবে। তো তোমরা ওখানে কিন্তু গোল্লা খেয়ে যাবে। তো এই কারণে ওই এসএসসির আশায় শুধুমাত্র বসে থাকতে নেই। এসএসসি যখন হবে হবে, তুমি পড়াশোনাটা চালিয়ে যাও পলিটিক্যাল সায়েন্সের, নেট সেট হোক, নেট সেটটা চলুক, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকুক, সেই তো পড়াশোনার মধ্যেই থাকছো। কিন্তু তোমরা অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, ও হচ্ছে না, কখন হবে তার ঠিক নেই, আর এসএসসি নিয়েই পড়ে আছো। এখন এই নেট সেটে যারা ভালো পড়াশোনা করে বেরিয়ে গেছে, ওরা যে এইগুলোর ভালো আনসার দেবে, সেখানে তোমরা গোল্লা খেয়ে যাবে, কী হবে এখন? যাই হোক, অ্যাক্টিস পলিসি বিষয়টা যখন জিজ্ঞেস করবে যে বিষয়টা কি একটু বলো তো, তখন তুমি বলবে যে স্যার লুকিস্ট পলিসি যেটা নরসিংহ রাও নিয়েছিলেন, সেখানে বেসিক্যালি তিনি সাউথ এশিয়া দেশগুলির দিকে, দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির দিকে তাকানোর কথা বলেছিলেন। তাকানো অর্থে তিনি আসলে এটা মিন করতে চেয়েছিলেন যে ওই দেশগুলোর সাথে আমাদের ভারতের যে সম্পর্ক সেটা বৃদ্ধি করতে হবে, যাতে আমাদের অর্থনৈতিক সাংস্কৃতিক আমাদের যদি আমাদের যেন ক্ষমতা বৃদ্ধি পায়, উন্নতি যাতে সাধন হয়। বাট এই কাজটি খুব ধীর গতিতে চলছিল। এই কাজটিকে একটুখানি দ্রুত গতিতে সম্পন্ন করানোর জন্য আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এসে বেসিক্যালি যেটা করলেন সেটা হচ্ছে যে এক সেকেন্ড ওনাকে তো উনি বেসিক্যালি এই দেশগুলোতে সাথে আমাদের সম্পর্কের জন্য যে আমাদের যে কার্যকলাপ সেগুলোকে বৃদ্ধি করার জন্য, আরও গতি দেওয়ার জন্য আসলে তিনি এই ধরনের একটা নীতি আমাদের দেশে নিয়ে আসেন, যাতে করে আরও সম্পর্কটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো এগুলো হচ্ছে বিষয়, এগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বিষয়। এরপরে তোমাকে এখান থেকে যেগুলো জিজ্ঞেস করবে, এরপরে তোমাকে এখান থেকে যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে, যেমন হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের পাকিস্তানের সাথে আমাদের যেমন জল বন্টন নিয়ে একটা সমস্যা আছে, একটা চুক্তি নিয়ে। তো সেই চুক্তিটা হচ্ছে যে ইন্দাস রিভার ওয়াটার ট্রিটি, সিন্ধু জল চুক্তি ট্রিটি যেটাকে বলা হচ্ছে। তো বলো তো, সিন্ধু জল চুক্তি ট্রিটি বা সিন্ধু জল চুক্তি যেটাকে বলছি আমরা, তো সেটা কত সালে হয়েছিল বলো? সিন্ধু জল চুক্তি কত সালে হয়েছিল? ফরেন পলিসির সাথে জড়িত এগুলো। আমাদের এই যেহেতু তোমাদের নেবার সাউথ এশিয়ার নেবার্সদের সম্পর্কে পড়তে বলেছে এখানে, সেই প্রশ্নগুলো হবেই, বেসিক প্রশ্ন, এগুলো জিজ্ঞেস করবেই। সিন্ধু জল চুক্তি কত সালে হয়েছিল? ইন্দাস রিভার ওয়াটার ট্রিটি যেটা হয়েছিল কত সালে হয়েছিল? 1996? না, 1996-এ নয়, এটা বাংলাদেশের সাথে হয়েছিল 1996-এ, যেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের ট্রিটি, যেটা হচ্ছে তোমার গঙ্গা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট, সেটা। পাকিস্তানের সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1960 সালে হয়েছিল। সেখানে ব্রোকার কে ছিলেন, এটাও প্রশ্ন। সেখানে ব্রোকার কে ছিলেন, সেখানে মিডিয়েটর কে ছিলেন? সেখানে মিডিয়েটর ছিলেন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক মিডিয়েটর ছিলেন, মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে? সেখানে জিজ্ঞেস করতে পারে যে কোন 3টে নদীর জল পাকিস্তান পেয়েছে এবং কোন 3টে নদীর জল ভারতবর্ষ পায় সেই চুক্তির ফলে, বলো তো, জিজ্ঞেস করতে পারে। কারণ এখানে তোমাদের সিলেবাসে রয়েছে, ক্লাস 11-12-এর সিলেবাসে আমি এটা দেখতে পাচ্ছি যে সাউথ এশিয়ান নেবার্সগুলোর সাথে আমাদের সম্পর্ক, সেটা তোমাকে জানতে হবে বলেছে। তো সম্পর্ক বললে এগুলো বেসিক প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে, তো এখানে 6টা নদী আছে। 3টে নদীর জল পাকিস্তান তুলতে পারে, 3টে নদীর জল আমরা তুলতে পারি। যে 3টে নদীর জল পাকিস্তান তুলতে পারে সেই নদীর জলগুলো হচ্ছে, যেমন সেই নদীর জল বলবো? বলো।
স্যার ভারত যেটা পারবে সেটা স্যার রাবি, রিয়াজ আর শতদ্রুজ শতদ্রুজ সম্ভবত। আর পাকিস্তান যেটা পারবে সেটা হচ্ছে ইন্দাস, ঝিলাম আর চেনাম। ঠিক। তো এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, এগুলো বারবার পরীক্ষায় কিন্তু এগুলো মানে বেসিক, একেবারে বেসিক প্রশ্ন, এগুলো জিজ্ঞেস করবেই। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করবে বলো তো মুম্বাই টেরোরিস্ট অ্যাটাক কত সালে হয়েছিল, তাজ অ্যাটাক যেটাকে বলি। কারণ সম্পর্ক বললে প্রতিবেশী দেশগুলোর সাথে এগুলো বেসিক প্রশ্ন জিজ্ঞেস করবেই। কত আরে, সালে হয়েছিল 11 হয়েছিল। মুম্বাই তাজ অ্যাটাক, কত সালে? 2008 হয়েছিল স্যার। শাহনাজ খালি হাত তোলে না, খালি আগে আগে খালি কথার মাঝে কথা ঢুকিয়ে দেয়, এটাই তো মুশকিল। শাহনা তো আবেগটাকে কন্ট্রোল করতে পারছে না, ইন্টারভিউ বোর্ডে গিয়ে এটা করলে তো মুশকিল। শাহনাজ হাত তোলো, আমি তো চাইছি তুমি উত্তর দাও, ওরাই বারবার উত্তর দিচ্ছে। আবেগটাকে কন্ট্রোল করো। ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি প্রশ্ন না শুনে বা কথার মাঝে ওদের যদি উত্তর দিয়ে দাও, তাহলে কিন্তু ওখানে ওরা নেগেটিভলি নেবে। একটু সাবধান হও জিনিসগুলোতে, ঠিক আছে? সেটা 2008 সালে হয়েছিল, কিন্তু তারিখটা বলো, তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এখন কেন গুরুত্বপূর্ণ এটাও বলছি তোমাদের। 26/11 বলা হয়। হাত তুলবে, হ্যাঁ, প্রত্যেকে, সুবিধা হবে, তাহলে বাকিরাও নতুনরাও যারা বলতে চাইছে তারা বলার সুযোগ পাবে। তো 26/11 এটা, ঠিক আছে? এবং 26/11 ডেটটা তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে কেন গুরুত্বপূর্ণ বলো তো। মানে 26/11 না, মানে ওই মাসটা খুব গুরুত্বপূর্ণ। ওই মাসে আরও একটা ঘটনা ঘটেছিল যেখানে ভারতের একটা গর্ব করার মতো বিষয় হয়েছিল, যেটাকে 9/11 বলে থাকি আমরা অনেক সময়। 9/11 কখন হয়েছিল বলো তো, কত সালে? কি 9/11 বিষয়টা কি? 26/11 তো বুঝলাম, 9/11টা কি? স্যার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন ওয়ার্ল্ড এখানে 9/11 বললাম, শোনো, কেন 9/11 বললাম, কারণ এখানে তোমার কিন্তু মেজর পাওয়ার্সের কথা বলা হয়েছে। তোমাকে প্রশ্ন করবে এখান থেকে, বলো। স্যার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করা হয়েছিল সেই দিনটাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড ধ্বংস করেছিল কোন জঙ্গি সংগঠন? আল কায়দা স্যার। আল কায়দা। তার লিডারের নাম বলো। ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন, ঠিক আছে? লাদেন। ভালো রকমভাবে মাথায় রাখবে। কিন্তু এই সময় আর একটা ঘটনা ঘটেছিল, এই ডেটটা ইয়ার বলছি না, ডেটটা খুব গুরুত্বপূর্ণ। এই ডেটটা একজন বাঙালি মনীষী, ভারতবর্ষের একজন মনীষী, তিনি ভারতকে বিশ্বের একটা শ্রেষ্ঠ আসন লাভ করিয়েছিলেন এই ডেটে। বলতে পারবে সেই মনীষীর নাম? স্যার বলবো, বলো। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই ডেটের সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ভালো রকমভাবে মাথায় রেখো, এগুলো জিজ্ঞেস করবেই, বেসিক জিনিস এগুলো একেবারেই। এরপরে যদি বলি যে কালাপানি এগ্রিমেন্ট, বলো তো কোন দেশের সাথে হয়েছে? কালাপানি এগ্রিমেন্ট। হাত তোলো, ওইভাবে নয়, হাত তোলো। বলো, প্রথম যে হাত তুলেছো সেই বলো, যে আগে হাত তুলবে সেই সুযোগ পাবে। বলো, কালাপানি এগ্রিমেন্ট কোন দেশের সাথে? বলো, শাহনাজ বলো। নেপালের সঙ্গে হয়েছিল স্যার 1971 সালে। নেপালের সাথে 1971, নেপালের সাথে 1900 কত সালে? 71। ঠিক বলছে ডেটটা? কালাপানি এগ্রিমেন্ট এটা স্যার আমার একটু কনফিউজ মনে হচ্ছে। ডেটটা তো আমারও মনে হচ্ছে না ও ঠিক বলছে, ডেটটা আমারও মনে হচ্ছে না ঠিক বলছে। এটা স্যার 2010 সালে মনে হচ্ছে হবে স্যার। না না, এত নয়, ওটা পুরনো অনেক, 1950-50-এর সময়ের দিকে এটা একটা এগ্রিমেন্ট, 50-60-এর দিকের এগ্রিমেন্ট। আচ্ছা, ঠিক আছে? সো একবার ডেটটা মিলিয়ে নিও, এখন আমি আর গুগল করতে যাচ্ছি না, মিলিয়ে নিও ডেটটা পরে, ঠিক আছে? আমি এখন সব ইনফরমেশন তো আমার মনে রাখা তো সম্ভব নয়। এরপরে দেখো এখানে সিলেবাসে যা দেখতে পাচ্ছি সাউথ এশিয়ান নেবার্স থেকেই। আচ্ছা, তাহলে এবার নেপাল গেল, ভুটানে আসি। ভুটান থেকে বিশেষ করে প্রশ্ন কিছু জিজ্ঞেস করার মতো নেই, বাট এই প্রশ্নটি হতে পারে, আচ্ছা বলো তো আমাদের যে সাউথ এশিয়ার যে নেবার্স যারা আছে, যে সিলেবাসে তোমার আছে, তো সাউথ এশিয়ার নেবার্সদের মধ্যে সব থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে কোন দেশটি? আমাদের সব থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে আমাদের কোন দেশটি প্রতিবেশী দেশের মধ্যে? বলো। পায়েল, তাই তো? পায়েলি বলো। ভুটান স্যার।
ভুটান। তো সবসময় এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ভুটান। এরপরে তোমাদের বেসিক যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে বলো তো তোমাদের তোমাদের হচ্ছে কি বলে তোমাদের এলওসি, এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলওসি আর এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল এটা কোন দেশের মাঝে এগুলো রয়েছে? দুটো একসাথে বললাম, বলো শাহনাজ বলো। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দেশের সাথে আর লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা স্যার ভারত পাকিস্তানের মধ্যে। আর লাইন অফ কন্ট্রোল এটা মনে পড়ছে না স্যার এই মুহূর্তে আমার। বাকিরা? স্যার চায়নার সঙ্গে। এলএসি তাহলে কার সাথে? এলএসি স্যার তাহলে বলবো? চায়নার সঙ্গে স্যার। এলএসি তাহলে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা হচ্ছে কিন্তু চায়নার সাথে, ঠিক আছে? এলএসি চায়নার যেটা লাইন সাথে। অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ওটা ভুল বললো। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা সেটা হচ্ছে চায়নার সাথে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চায়নার সাথে, লাইন অফ কন্ট্রোল সেটা হচ্ছে কিন্তু পাকিস্তানের সাথে। ভালোভাবে এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা। ভারত আর চীন যুদ্ধ হয়েছিল কত সালে বলো তো? ভারত চীন যুদ্ধ, ইন দ্য চায়না ওয়ার। বলবো বলো পাইলি বলো। 1962। আচ্ছা, ভারত আর পাকিস্তানের মাঝে কতবার যুদ্ধ হয়েছে বলো তো? 3বার। কত সময়গুলো বলো, তারিখগুলো, ডেটগুলো বলো, ইয়ারগুলো বলো। 1948, 1971 বাংলাদেশ স্বাধীনতাকে কেন্দ্র করে হয়েছিল, আর 97 কার্গিল যুদ্ধ যেটা হচ্ছে 97 তো স্যার। না, মিস করে গেলে আর একটা। 1948, 1965, ও হ্যাঁ হ্যাঁ 65 আর 97। 1971, 1999 এবং রিসেন্টলি যেটা হলো ওটা বলবে না, ছেড়ে দেবে? অপারেশন আচ্ছা সিন্ধু। অপারেশন হ্যাঁ, সিন্ধু তাহলে কতবার হলো? 5বার। এইগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হুম। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে প্রতিবেশী দেশ, যেহেতু প্রতিবেশী দেশের তো গল্প, এখনো প্রশ্ন তো প্রতিবেশী দেশ থেকে প্রচুর আছে। পাকিস্তান আর ভারতের মাঝে বর্ডার ডিসপিউটস আছে, এমন দুটো ডিসপিউটের নাম বলো তো, এমন দুটো জায়গার নাম বলো তো, বা ইস্যুর নাম বলো। বলো আশিস বলো। ভারত আর পাকিস্তানের মাঝে বর্ডার ডিসপিউট আছে এমন দুটো জায়গার নাম বলো। বলছি স্যার, একটা হচ্ছে স্যার সার্কিক, আর একটা হচ্ছে স্যার পিওকে। পিওকে। সার্কিকটা কোথায়? সার্কিটটা স্যার ভারত এবং ভারতের গুজরাট স্যার, গুজরাট। গুজরাট এবং পাকিস্তানের বর্ডারটাই স্যার, ঠিক। মানে ভারতের গুজরাট রাজ্যে যে গুজরাট। গুজরাটের কচ্ছে যে রান আছে না স্যার, গুজরাটের কচ্ছে রান একটা জেলাটার নাম স্যার আমারও ঠিক মনে আসছে না, ওই জেলার সঙ্গে জেলার অত গভীরে যাওয়ার দরকার নেই, তুমি বলবে স্যার গুজরাট রাজ্যে এটা পড়ে, ব্যাস, এত গভীরে যাওয়ার দরকার নেই। এরপরে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে যে পাম অ্যান্ড 5 ফিঙ্গার পলিসি কোন দেশের ফরেন পলিসির মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য? পাম অ্যান্ড 5 ফিঙ্গার্স। আশিস বলো। বলবো স্যার? পাম অ্যান্ড স্যার এটা পাম এন্ড ফাইভ ফিঙ্গার, এটা হচ্ছে চায়নার পলিসি স্যার। পামটা বলো কোনটা, আর 5 ফিঙ্গার্স কোনটা, সেগুলো বলো কোনগুলো। পামটা স্যার এটা হচ্ছে এই এখন যেটা তিব্বত সেটাকে পাম ধরা হয়েছে স্যার, আর ফিঙ্গার যেটা হচ্ছে স্যার অরুণাচল প্রদেশ, আর এদিকে নেপাল, আর এদিকে 2 নম্বর হচ্ছে ভুটান, আর 3 নাম্বার হচ্ছে স্যার এদিকে স্যার এই মুহূর্তে আর দুটো মনে করতে পারছি না স্যার। বলো কে জানো, বলো পায়েল বলো, পায়েলি বলো। স্যার এটা আমি জানি না, বলে দিলে ভালো হয়। আশিস, রাজীব বলো। স্যার পাকিস্তান, আফগানিস্তান। না না, পামটাও তিব্বত বলেছে, ঠিক আছে, তারপর ম্যাপ দেখবে নইলে মনে থাকবে না। একটা হচ্ছে লাদাখ,
নাম্বার 1 লাদাখ, ও নাম্বার 1 লাদাখ, ঠিক আছে? মানে পামটাকে এইভাবে ধরো, মানে চায়নার তরফ থেকে পামটা মানে হাতটাকে এই তালুটা এইভাবে ফেলো। তাহলে ধরো নিচটা এটা ধরো চায়নার, উপরটা হচ্ছে ভারতবর্ষ। তাহলে এইভাবে যদি আমি হাতটা রাখি তাহলে কি আসছে? তাহলে ভারতের ম্যাপের এদিকে কি আসবে? ভারতের ম্যাপের এদিকে আসবে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, তারপরে আসবে ভুটান, তারপরে আসবে সিকিম, তারপরে আসবে নেপাল, তারপরে আসবে লাদাখ। বুঝতে পেরেছো? স্যার ওখানে একটা ছোট্ট দেশ আছে যে মালদ্বীপ না মালয়েশিয়া, ওটাও কি স্যার ধরা যাবে? মালদ্বীপ তো না নিচে, না, ওখানে জলে। নেই তো, মালদ্বীপ নেই তো, মালদ্বীপ তো স্যার। জলে, ঠিক আছে, আইল্যান্ড। পাম অ্যান্ড 5 ফিঙ্গার্স বলতে এটাকে বোঝানো হচ্ছে। তো এইগুলো হচ্ছে আচ্ছা, আমাদের, বেল সিস্টেমটা ওখানে যে করেছিল ওরা, হ্যাঁ কি বেল সিস্টেমটা স্যার, কি সিস্টেম? বেল স্যার একটা ধরার পরিকল্পনা করেছিল না স্যার বেল্ট? ওইটা দিয়ে? হ্যাঁ আসছি ওখানে, বেল্টে মানে- এখনো এখনো বেল্টে আমি পৌঁছইনি, আসছি। এরপরে স্যার একবার রিপিট করুন, হ্যাঁ, আর একবার রিপিট করবেন যেটা বলেনি যে ফাইবার ম্যাপটা দেখতে হবে, পলিসি। ম্যাপ দেখতে হবে। ম্যাপটা চায়না তরফ থেকে ম্যাপটা এইভাবে ধরবে, দেখবে তোমার এই বুড়ো আঙ্গুলটা আসবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা আসবে তোমার ভুটান, এটা আসবে তোমার সিকিম, এটা আসবে নেপাল, এটা আসবে লাদাখ, কেনি আঙ্গুলটা আসবে লাদাখ। এইভাবে ফেলবে, ম্যাপের দিকে তাকাবে, বুঝে যাবে, ঠিক আছে? সো এগুলো নিয়ে আমাদের বর্ডার ডিসপিউটস আছে ওদের সাথে। সো ওরা দাবি করে যে এগুলো হচ্ছে তাদের অঞ্চল, এগুলো দাবি করে তাদের অঞ্চল, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের সাথে ওদের সমস্যা আছে। এগুলো গেল। এরপরে বলো তো যে মৈত্রী এক্সপ্রেস চলে কোন দুটি দেশের মধ্যে? বলো, কে জানো? পায়েল বলো। মৈত্রী এক্সপ্রেস ভারত পাকিস্তান। ভারত পাকিস্তান, ওকে। মিতালি এক্সপ্রেস ভারত পাকিস্তান না, না, মৈত্রী ভারত বাংলাদেশ স্যার। আর ভারত বাংলাদেশ। মিতালি আর স্যার এক্সপ্রেস, ভারত বাংলাদেশ স্যার, মিতালি এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস স্পেস জানি না স্যার। ভারত বাংলাদেশ, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার জিজ্ঞেস করতে পারে অপারেশন সিন্ধু, অপারেশন সিন্ধু কত তারিখে হলো বলো তো? ডেট জিজ্ঞেস করবে, ইয়ার জিজ্ঞেস করবে না, ডেট জিজ্ঞেস করবে। অপারেশন সিন্ধু কত সালে হলো? কারণ যেহেতু রিসেন্ট হয়েছে, রিসেন্টগুলো ডেট জিজ্ঞেস করবে, রিসেন্টগুলো ইয়ার শুধু জিজ্ঞেস করবে না, ডেট জিজ্ঞেস করবে। অপারেশন সিন্ধু কত সালে হলো? স্যার রিসেন্ট 25-এ হলো স্যার। কত সালে, কত তারিখে? 25-এ তো হয়েছে, এই বছর হয়েছে, ওই জন্য ডেটগুলো জিজ্ঞেস করবে। স্পেসিফিক ইয়ার জিজ্ঞেস করবে না, শুধু স্পেসিফিক ডেট জিজ্ঞেস করবে। সবসময় মাথায় রাখবে যে এই বছর যেগুলো ঘটেছে সেগুলো তোমাকে স্পেসিফিক ডেট জিজ্ঞেস করবে। ডেট, দিন, কোন দিনে হয়েছিল, কোন দিন শুরু হলো। মনে যাচ্ছে না স্যার। সো এটা নোট করো, এটা ডেটটা নোট করবে, এটা ডেট দেখবে, নোট করো, ঠিক আছে? এটা নোট করো। এরপর বলো যে তোমাদের আমাদের কি বলবো, বাংলাদেশ থেকে যদি এরপর প্রশ্ন হয়, বাংলাদেশ থেকে প্রশ্ন হলে ছিটমহল চুক্তিটা আসতে পারবে? 100তম সংবিধান সংশোধন কি নিয়ে হয়েছে বলতে পারবে? জিজ্ঞেস করলো তোমাকে, কারণ এই ফরেন পলিসির সাথে জড়িত, প্রতিবেশী দেশগুলির সাথে জড়িত। 100তম সংবিধান সংশোধন কোন বিষয়কে কেন্দ্র করে হয়েছে? স্যার বাংলাদেশের সঙ্গে ছিটমহল ভারতে। ছিটমহল বিনিময়, ঠিক আছে? ছিটমহল আদান প্রদান, তো এর ভালো করে মাথায় রাখবে এটা। 100তম সংবিধান সংশোধন হয়েছে, অর্থাৎ ওদের কিছু ল্যান্ড আমরা পেয়েছি আর আমাদের বড় অংশ একটা ল্যান্ড তাদেরকে দেওয়া হয়েছে, এই কারণে সংবিধান সংশোধন করতে হয়েছে। নরেন্দ্র মোদীর পিরিয়ডে এটা হয়েছে, 2015 সালে হয়েছে। মাথায় রাখবে এই বিষয়টি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে ভারত আর পাকিস্তানের মাঝে যে বর্ডার, সেই বর্ডারটির নাম কি? ভারত আর পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডারটির নাম কি? সে কি জানো না এটার উত্তর? র্যাডক্লিফ র্যাডক্লিফ? না, ম্যাক গুলিয়ে যাচ্ছে। এইটাই তো গেম, এটাই হচ্ছে কিন্তু ইন্টারভিউয়ের গেম। তাহলে বলো র্যাডক্লিফ কোথায় আর ম্যাকমোহন কোথায়? র্যাডক্লিফ কার সাথে আর ম্যাকমোহন কার সাথে?
এটাই স্যার। র্যাডক্লিফ, ম্যাকমোহনটা হচ্ছে এখানে, ম্যাকমোহনটা আমরা দেখতে পাচ্ছি, এটা এখানে দাঁড়াও, কারণ তোমাদের না আমারও গোলায়। ম্যাকমোহন হচ্ছে ইন্ডিয়া চায়না, সবসময় ইন্ডিয়া চায়নার মধ্যে স্যার। ম্যাকমোহন ইন্ডিয়া চায়না, র্যাডক্লিফ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান। তাহলে ইন্ডিয়া আফগানিস্তান কি নাম বলো? ইন্ডিয়া আফগানিস্তান কোনটা হবে? ডুরান্ড লাইন স্যার। ইন্ডিয়া হ্যাঁ, আফগানিস্তান ডুরান্ড ডুরান্ড লাইন। ডুরান্ড যদি বলে ইন্ডিয়া বাংলাদেশের লাইনটার নাম বলো, তাহলে কি বলবে? ইন্ডিয়া বাংলাদেশ বলো দেখি। ইন্ডিয়া বাংলাদেশের মাঝে যে বর্ডার, সেটার নাম কি? ম্যাকমোহন। ম্যাকমোহন? ম্যাকমোহন তো ইন্ডিয়া চায়না হলো। ম্যাকমোহন তো ইন্ডিয়া চায়না হলো। ম্যাকমোহন তো ইন্ডিয়া চায়না হলো। ম্যাকমোহন ইন্ডিয়া চায়না হলো। মানে এবার একটা কমন সেন্স কাজে লাগাও এখানে। কমন সেন্সটা হচ্ছে, র্যাডক্লিফ স্যার। না, ম্যাকমোহন তো ইন্ডিয়া চায়না, আমি তো ইন্ডিয়া বাংলাদেশ বলেছি। এবার কমন সেন্সটা কাজে লাগাও। র্যাডক্লিফ স্যার। র্যাডক্লিফ, কেন র্যাডক্লিফ বলো, লজিকটা দাও। লজিকটা জানতে হবে। লজিকটা হচ্ছে যে পাকিস্তান ভারতের মাঝে যে এই যে মানে ভারতের মাঝে যে বর্ডার টানা হলো, পাকিস্তান আর ভারত আলাদা করা হলো, ব্রিটিশরা যে করে দিয়ে গেল, তো সেই সময় তো স্যার র্যাডক্লিফই তো এটা করে দিয়েছিলেন। তো তখন পাকিস্তান বলতে তো শুধু তো পাকিস্তানকে এটা বোঝাতো না, আজকের দিনে যেটা বাংলাদেশ সেটাকেও তো বোঝাতো। বুঝতে পেরেছো? যে আজকের দিনে যেটা বাংলাদেশ, সেটা তো তখনকার দিনে পূর্ব পাকিস্তান নামে আমরা জানতাম, অর্থাৎ 1971 সালের আগে, অর্থাৎ 1947 থেকে 71 পর্যন্ত সেটা তো পাকিস্তান নামে পরিচিত ছিল। সো ওদের মাঝে যে লাইনটা, সেটা ওই কারণে ওটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ক্লিয়ার? এটা তোমরা মাথায় রাখবে, ভালো করে নোট করো এগুলো। মাথায় রাখতে যেও না, মানে নোট করো এগুলো, তোমাকে এগুলো বারবার দেখতে হবে। বেসিক জিনিস এগুলো, যে কোনো মানুষের মাথায় এগুলো আসবে। যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছে, বিশেষ করে নেট সেটের সিলেবাস একবার পড়েছে এবং কলেজের প্রফেসর হয়েছে, তার মাথায় তো আসবে, এবং তারাই পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে বসবে। কাজেই এটা মানে 100% নিশ্চিত থাকো যে এই প্রশ্নগুলো তোমাদের করবেই এই প্রশ্নগুলো। বেসিক এগুলো, একেবারেই বেসিক। তারপরে বলো এখান থেকে যে পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতির নাম বলো তো, বলো রাজীব। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি। স্যার, বেনজির ভুট্টো কি? না না, বেনজির ভুট্টো কেন হতে যাবে? পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে? প্রথম রাষ্ট্রপতি দ্বিজাতি তত্ত্বের জনকের নাম কি? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। তো উনি হবেন তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। ফার্স্ট প্রেসিডেন্ট অফ পাকিস্তান। মোহাম্মদ আলী জিন্নাহ তো স্যার প্রধানমন্ত্রী ছিল না? প্রধানমন্ত্রী হয়েছিলেন, সরি, প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইস্কান্দার মির্জা স্যার বলছে। ইস্কান্দার মির্জা হবে রাষ্ট্রপতি। সো ভালো করে মাথায় রেখো, পাকিস্তান ইনি ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, আমিও এটার জন্য কনফার্ম করে নিলাম। প্রধানমন্ত্রী লিয়াকত আলী ছিলেন প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী কে লিয়াকত ছিলেন? আলী। লিয়াকত আলী। লিয়াকত আলী। মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল ছিলেন। ও, আচ্ছা, তাহলে একবার আমিও কনফার্ম হচ্ছি, দাঁড়াও। তাহলে প্রথম প্রধানমন্ত্রীর নামটা লেখো, এগুলো বেসিক প্রশ্ন, এগুলো জিজ্ঞেস করবে। ইস্কান্দার মির্জা, ঠিক আছে। ইস্কান্দার আলী মির্জা ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ পাকিস্তান, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এবার দেখো সব, ফার্স্ট পিএম অফ পাকিস্তান। ফার্স্ট পিএম অফ পাকিস্তান হচ্ছে লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান, নোট করে নাও এগুলো। আর তাহলে উনি যেটা হলেন ওই মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ ইনি ছিলেন হচ্ছে ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ পাকিস্তান, ব্যারিস্টার অ্যান্ড ফর্মার গভর্নর জেনারেল অফ পাকিস্তান। সো ভালো করে মাথায় রাখবে, তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ, এবং তার সাথে এটা গুরুত্বপূর্ণ বর্তমান দিনে কারা আছে। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শাহনওয়াজ খান। না, অর্ধেকটা ভুল বলে গেলে। বলো পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
বলো শাহনাজ, হাত তুলেছো। এখন নয় স্যার, আগে তুলেছিলাম হাত। নামাও হাতটা তাহলে। আসিফ আলী বলো জারদারি। রাজিবা, বলো। শাহবাজ শরীফ। শেহবাজ শরীফ। খান নয়, শরীফ। খান এর আগে ছিল। খান এর আগে ছিলেন যিনি হচ্ছেন, যিনি এখন জেলে আছেন। ওনার নাম কি? এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম কি? ক্রিকেটার ছিলেন। ইমরান খান। ইমরান খান। সো তিনি জেলে আছেন, ঠিক আছে। পাকিস্তানের এই মুহূর্তে আর্মি জেনারেল যে হেড, তার নাম কি? আর্মি জেনারেলের নাম কি? আর্মি জেনারেলের হেডের নাম কি? আর্মি জেনারেলের নাম কি? গুরুত্বপূর্ণ রোল প্লে নামটা করে। ফুল মনে হচ্ছে না। মাসুদ হবে স্যার, এরকমই। কি হবে? মাসুদ না কি লেখা ছিল, মাসুদ না কি নাম সাবজেক্ট, না মির্জা নাকি মাসুদ না মির্জা না না এরকমই। না না। আসিফ আসিফ মুনির। মুনির। আসিফ মুনির নাম শুনেছো? আসিফ মুনির, ঠিক আছে। হ্যাঁ 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 আসিফ স্যার, মুনির। নাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের যদি প্রথম বাংলাদেশের যদি বর্তমান এখন প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করে? স্যার এখন তো ইউনিস আছেন স্যার। না স্যার, এখন কেয়ারটেকার প্রধানমন্ত্রী রয়েছেন। এক্স্যাক্টলি। মোহাম্মদ ইউনূস। ট্রিক্স অনেক সময় এগুলো ধরতেও হবে তোমাদের। ওনারা হয়তো কিছু ভুল করছে, তুমি ধরিয়ে দিলে। স্যার এখন তো ওদের দেশে মোহাম্মদ ইউনূস তো স্যার প্রধানমন্ত্রী নেই, এমনি হ্যাঁ, ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুনে নাও আগে কি বলছি। ওনাদের দেশে এখন কেউ প্রধানমন্ত্রী নেই। ওনাদের দেশের এই যে এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা অবস্থা, অন্তর্বর্তীকালীন সময় বলা হচ্ছে এটাকে। অর্থাৎ দুটো সরকারের পতন, একটা সরকারের পতন কিংবা একটা সরকারের মেয়াদের শেষ এবং নতুন নির্বাচন, মানে নতুন সরকার আসার আগের মুহূর্ত যে এটা, সেটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন অবস্থা। তো এই অন্তর্বর্তীকালীন অবস্থায় তাদের দেশের একটা ইউনিক ব্যবস্থা আছে। সেই ইউনিক ব্যবস্থাটার নাম হচ্ছে অ্যাডভাইজারি গভর্নমেন্টের ব্যবস্থা। সেই অ্যাডভাইজারি গভর্নমেন্টটাকে এখানে তিনি অ্যাডভাইজারি, অর্থাৎ উপদেষ্টা বলা হচ্ছে, অনেকে প্রধানমন্ত্রী নয়। সেগুলো কনফিউজ হবে না। তো লাস্ট প্রধানমন্ত্রী, তোমরা যখন তোমাকে এরকম প্রশ্ন করবে যে বর্তমান প্রধানমন্ত্রীকে, তোমার যদি জানা থাকে তো বলবে যে স্যার বর্তমানে তো প্রধানমন্ত্রী কেউ নেই, ওদের দেশে বর্তমান উপদেষ্টা আছে, যিনি আসলে প্রধানমন্ত্রীর মতোই ক্ষমতাশালী, কিন্তু নির্বাচিত তিনি কেউ নন। তো প্রধানমন্ত্রী তিনি নন স্বাভাবিকভাবেই। এবং লাস্ট প্রধানমন্ত্রী ছিলেন সেখানে শেখ হাসিনা। ব্যাস এইরকম, এইভাবে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে ঠান্ডাভাবে বুঝে। এরপরে তোমাদের যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের দুটো রাজনৈতিক দলের নাম বলো তো। আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগের লিডারের নাম বলো। শেখ হাসিনা। আর বিএনপির লিডারের নাম বলো। খালেদা জিয়া। খালেদা জিয়া, ঠিক আছে। শেখ হাসিনা একটা বার ফাঁসির অর্ডার হয়ে গেছে, রিসেন্টলি তাকে ফাঁসির অর্ডার দিয়েছে তাদের হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ঠিক আছে। দেখে নিও এগুলো ইনফরমেশনগুলো, কারণ এগুলো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবেই। ইন্টারভিউ বোর্ডে এগুলো মানে রিসেন্ট যে হিস্ট্রি বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো জিজ্ঞেস করবে। তো এই কারণে আসিফ মুনিরের নাম জিজ্ঞেস করলাম, শেহবাজ শরীফের নাম জিজ্ঞেস করলাম, এখানে বাংলাদেশ থেকে জিজ্ঞেস করলাম। এবার আসি মালদ্বীপে। বলো মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? বলো মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? কার জানা আছে? ফরেন পলিসি তোমার আছে সিলেবাসে, তোমার নেবার্সও আছে সিলেবাসে, এগুলো তো জানতেই হবে, বেসিক প্রশ্ন। স্যার মোহাম্মদ নামটা এই মুহূর্তে মোহাম্মদ কি আছেন? মোহাম্মদ মাইজু। মোহাম্মদ মাইজু, ভালো করে মাথায় রাখবে, মোহাম্মদ মাইজু, ঠিক আছে। মোহাম্মদ মাইজু, এগুলো মাথায় রাখবে। যদি এখন তোমাদের জিজ্ঞেস করে নেপালের প্রধানমন্ত্রীর নাম কি? স্যার নেপালে তো এখন বর্তমানে প্রধানমন্ত্রী মানে নেই, তো ওখানেও কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে স্যার। কেয়ারটেকার গভর্নমেন্টের লিডারের নাম কি তাহলে বলো।
বলো। স্যার মনে পড়ছে না এখন। উনি ভারত থেকেই পড়াশোনা করেছেন, হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গেছেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে, বিচারপতিও ছিলেন তাদের দেশে। এগুলো বেসিক, তোমার সাউথ এশিয়া তোমার সিলেবাসে আছে ক্লাস 11-12, এগুলো তো তোমাকে ইনফরমেশনের জায়গা, এগুলো তো ক্লিয়ার হতেই হবে তোমাকে আগে, সবার আগে। সো সুশীলা কিছু একটা সারনেমটা মনে পড়ছে না। সুশীলা কার্কি। সুশীলা কার্কি, সুশীলা কার্কি। সুশীলা কার্কি লাস্ট যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওনার নাম কি তাহলে? কি ওলি যেন, কেপি ওলি। কেপি ওলি, মাথায় রাখবে, কেপি ওলি, ঠিক আছে? ভালো রকম ভাবে এটা মাথায় রাখার চেষ্টা করবে, কেপি ওলি। এরপরে চলে আসো যে শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কার সাথে আমাদের ভারতের দ্বন্দ্বের একটা মূল কারণ বলো তো, বা যেটা নিয়ে একটা দুটো দেশের মধ্যে একটা সবসময় একটা উত্তেজনা থাকে, মূল কারণ বা কোনো একটা কারণ বলো, যে কারণে দুটো দেশের সম্পর্ক সবসময় একটা কিন্তু ডায়লগে থাকে সবসময়, যে একটা ইস্যু, দুটো দ্বন্দ্বের একটা ইস্যু, দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব আছে ইস্যু, বেশ কিছু ইস্যু নিয়ে, তার মধ্যে প্রধান একটা ইস্যু বলো তো, বলো। তামিল জনগোষ্ঠী নিয়ে। তামিল জনগোষ্ঠী নিয়ে তো একটা আছেই, তাছাড়াও এখানে যেটা আছে সেটা হচ্ছে যে মৎস্য চাষিদের হচ্ছে আন্তর্জাতিক সীমানা অলঙ্ঘন, বুঝতে পেরেছো? বর্ডার যে সীমানা যেটা আছে, জাতীয় সীমানা, আন্তর্জাতিক না, জাতীয় সীমানা লঙ্ঘন এবং তাদেরকে জেলে আটকে রাখা, এটা হচ্ছে একটা দুটো দেশের মধ্যে একটা মানে একটা বলো হট ইস্যু বলতে পারো, যে অল টাইম এটা কিন্তু আলোচনায় থাকে। সো এটা নিয়ে তারা কিন্তু দুটো দেশই, মানে বিশেষ করে শ্রীলঙ্কা কিন্তু বিরক্ত এক প্রকার। এটা ভালো রকমভাবে মাথায় রাখার চেষ্টা করো এই বিষয়টা। এরপরে তোমাদের জিজ্ঞেস করবে যে ভারতবর্ষ কত সালে প্রথম নিউক্লিয়ার টেস্ট করে বলো তো? নিউক্লিয়ার পাওয়ার 1974 স্যার। অপারেশনটার নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধা। আচ্ছা, কোথায় হয়েছিল? পোখরানে স্যার, রাজস্থানের পোখরান। সেকেন্ড টাইম কখন হলো? 1998। অপারেশনের নাম কি ছিল? অপারেশন শক্তি। 97 হবে, Operation শক্তি, 1998 স্যার। হবে, অপারেশন শক্তি। 1998 অপারেশন শক্তি। চিফ সায়েন্টিস্ট কে ছিলেন সেই সময় 1998-এ? এপিজে আব্দুল কালাম স্যার। প্রধানমন্ত্রী কে ছিলেন? মাননীয় অটল বিহারী বাজপেয়ী। আর সেই সময় আমাদের মানে তারিখটা কত তারিখ ছিল? তারিখগুলো কত তারিখ ছিল? টেস্টের স্যার কোন কোন দিন টেস্ট হয়েছে যে সেই তারিখগুলো? হ্যাঁ, দুটো তারিখ, দুদিন ধরে হয়েছিল। একটা স্যার 14 মে। 13 এবং 15 হবে সম্ভবত, দেখে নাও, ঠিক আছে? এগুলো নোট করে নেবে, এগুলো বেসিক জিনিস, এগুলো জিজ্ঞেস করবে। এরপরে চলে আসো, উরি অ্যাটাক কত সালে হলো? উরি অ্যাটাক, উরি 2015। না, উরি অ্যাটাক কত সালে? 2019 সালে হয়েছে। এটা তো পুলওয়ামা হলো 2019 সালে। উরি কত সালে? উরি কত সালে কমল? উলি হচ্ছে 2014। না 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 না, তাহলে 17 হবে স্যার। না না না, উরি অ্যাটাক কত সালে? হলো উরি অ্যাটাক 2016 সালে। হ্যাঁ স্যার, 16-তে। উরি অ্যাটাক 2016 সালে, আর পুলওয়ামা অ্যাটাক 2019 সালে, ঠিক আছে? 14 ফেব্রুয়ারি। করে দিন। পুলওয়ামা অ্যাটাক। আর একটা অ্যাটাকের নাম কি যেটা রিসেন্টলি হলো, যেটা আমাদের যে কারণে অপারেশন সিন্ধু হলো, সেটার নাম কি? পেহেলগাম অ্যাটাক কত সালে? 2025, মাথায় রাখবে। এই তিনটে অ্যাটাক ভালো করে মনে রাখবে, তিনটে খুব গুরুত্বপূর্ণ। এবং এটা 22 মে, 22 এপ্রিল। হ্যাঁ, তারপর স্যার ইয়ার স্থায়ী হলো একটা আবার মাঝখানে। এই বছর হলে ডেটগুলো মনে রাখবে, ঠিক আছে? নিজের মতো করে ডেটগুলো চেক করে নিও। আর মুম্বাই টেরোরিস্ট অ্যাটাক, ওটাও ভালো করে মনে রাখবে। আর একটা ডেট মনে রাখবে, পার্লামেন্ট অ্যাটাক কত সালে হয়েছিল? ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক
2001 কে করেছিল, তার লিডারের নাম কি? বলো, টেররিস্টের নাম কি ছিল? আফজল গুরু ফাঁসি হয়েছে এই জন্য, আফজল গুরু। আর 2008 সালে যাকে হ্যাঁ, আফজাল গুরুর মতো- 2008 সালে যিনি জড়িত ছিলেন, যাকে ফাঁসি দেওয়া হলো, তার নাম কি? আজমল কাসব। আজমল কাসব। আজমল কাসাব। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে বন্ধন এক্সপ্রেস কোন দুটো দেশের মাঝে চলে? বন্ধন এক্সপ্রেস ভারত পাকিস্তান স্যার। ভারত বন্ধন ভারত এক্সপ্রেস নেপাল না, বাংলাদেশ নয়, বাংলাদেশ আছে। ভারত বাংলাদেশ। বন্ধন এক্সপ্রেস ভারত বাংলাদেশ, ভালো রকম ভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? যদি একবার জিজ্ঞেস করলাম, আবার জিজ্ঞেস করছি, কত সালে? 1885। 8 ডিসেম্বর। 1885। 1925। সরি, 8 ডিসেম্বর। 1985 8 ডিসেম্বর। সার্কের প্রতিষ্ঠাতা সদস্য কারা ছিল? 7টি সদস্য রাষ্ট্র, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান। 8টি। না, প্রতিষ্ঠাতা বলেছি আমি, 8টা কেন হবে? 7টি। হ্যাঁ স্যার। পরে আমি কে বলবো যোগ- স্যার? পরে কে যোগ দিয়েছে? একদম শেষে কে যোগ দিয়েছে? কত সালে যোগ দিয়েছে? আফগানিস্তান 2007 সালে। 2007 হাত তোলো, হ্যাঁ হাত তোলো, হ্যাঁ সুবিধা হবে, মানে কথা ক্ল্যাশ করছে তো, যারা পরে রেকর্ডিংটা শুনবে তাদের জন্য অসুবিধা হয়ে যাবে। সো এটা মাথায় রেখো। ঠিক আছে, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো, শাহনাজ বলো। নেপালের কাঠমান্ডুতে। আচ্ছা, নেপালের কাঠমান্ডুতে। সার্কের একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক শিক্ষামূলক প্রতিষ্ঠান, যেটাকে বলা হচ্ছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, কোথায় অবস্থিত? যেখানে আমার এক স্টুডেন্ট চান্স পেয়েছিল গত 2 বছর আগে। নিউ দিল্লিতে স্যার। নিউ দিল্লিতে, মাথায় নিউ রাখবে। দিল্লিতে। ঠিক আছে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি নিউ দিল্লিতে অবস্থিত, মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো মাথায় রেখো। এরপরে এখানে চলে আসো, এগুলোর পরেই তোমাদের মেজর পাওয়ার্সের কথা বলেছে। তো মেজর পাওয়ার্স বললে এখানে তোমাদের রাশিয়া, চায়না, এদিকে তোমার ইউকে, এদিকে তোমার হচ্ছে তোমার চলে আসবে ইউএস। এগুলো হচ্ছে মেজর পাওয়ার। ফ্রান্সও আছে। তো এগুলো হচ্ছে মেজর পাওয়ার। এবার মেজর পাওয়ারের প্রসঙ্গে আসি। ব্রেক্সিট কত সালে হলো? ব্রেক্সিট কত সালে হলো? 2020। কত তারিখে? 2020। কত তারিখে স্যার আমি বলবো বলো? 2010 সালে স্যার। 10 সালে? না না, ব্রেক্সিট বিষয়টা কি যদি জিজ্ঞেস করে? ব্রেক্সিট বিষয়টা কি? ও স্যার, হ্যাঁ, ইউ থেকে স্যার ব্রিটেনের অপসারণ, মানে বেরিয়ে আসা। 1 by 1 একসাথে সবাই। 2017 সালে স্যার। 2017? আরে বললো তো 2020, তুমি 17-10 করছো কেন? 2020 ব্রেক্সিট বিষয়টা কি বলো, কে বলছিলে? ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিচ্ছেদ হয়ে যায় বা বেরিয়ে আসে। এক্সিট করাটিকেই ব্রেক্সিট বলা হচ্ছে। ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তার যে এক্সিট, সেটাকেই তারা শর্টে বলছে ব্রেক্সিট। ঠিক আছে, মাথায় রেখো। এরপরে বলো যে, এরপরে বলো আমাদের যে এলপিজি কত সালে হয়েছে? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন কত সালে এসেছে? 1990 দশকে। 1990-এর দশকে। কিন্তু ইয়ার যদি জিজ্ঞেস করে কত সালে? 1991 স্যার। 1991। সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল? নরসিংহ রাও। নরসিংহ রাও। এরপরে তোমাদের যদি জিজ্ঞেস করে ইউএস থেকে, ইউএস এর সাথে আমরা বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট করেছি, বেকা বলা হয় এটাকে। কত সালে সাইন হয়েছে বেকা? BECA কত সালে? বেকা কত সালে? লেমোয়া কত সালে? বেকা লেমোয়া কত সালে? এগুলো জানতে হবে। এগুলো জানতে হবে। এগুলো ইউএস এর সাথে বড় বড় কতগুলো ডিল আমাদের রিসেন্টলি হয়েছে, এগুলো নোট করে নাও। বেকা লেমোয়া, LEOMA, লেমোয়া। আর একটা আছে, আমার মনে পড়ছে না, 3টে আছে এরকম, যেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাথায় রেখো।
এরপরে চলে আসো আমাদের নরেন্দ্র মোদীর পিরিয়ডে নেবারহুড ফার্স্ট পলিসি, প্রতিবেশীকেই প্রাথমিকতা, কোন প্রধানমন্ত্রীর আমলে এসেছে যদি জিজ্ঞেস করে? নরসিংহ রাও এর আমলে। হ্যাঁ? নরসিংহ রাও। নরসিংহ রাও, নেবারহুড ফার্স্ট পলিসি। মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, হ্যাঁ, উনি অ্যাক্টিস্ট পলিসি বলেছিলেন, লুপিস্ট পলিসিটাকে আর অ্যাক্টিস্ট পলিসি নরেন্দ্র মোদী করে। এগুলো তো বললেছি, জিজ্ঞেস করেছি সেই সময়। এরপরে তোমাদের রাশিয়া থেকে যদি জিজ্ঞেস করে, তোমাদের জিজ্ঞেস করবে যে ফ্রেন্ডশিপ অফ পিস কোঅপারেশন, ফ্রেন্ডশিপ বা এগ্রিমেন্ট অন ফ্রেন্ডশিপ পিস অ্যান্ড কোঅপারেশন কত সালে সাইন হয়েছে রাশিয়ার সাথে, বা কার সাথে সাইন হয়েছে, কত সালে সাইন হয়েছে? 1952। বলো। 1971 সালে। কার সাথে হয়েছে? ভারতের সঙ্গে রাশিয়া। ভারতের সাথে রাশিয়ার। ওকে। যদি তোমাদের জিজ্ঞেস করে সিমলা এগ্রিমেন্ট কত সালে হয়েছে, কোন দুটি দেশের মাঝে হয়েছে, প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত পাকিস্তান 1972 সালে। ভারত পাকিস্তান 1972 সালে। প্রধানমন্ত্রী কারা, সিগনেটরিজ কারা ছিলেন, কারা সই করেছেন এটাতে? লিডার দুটো দেশের কারা ছিলেন, কে ছিলেন সেই সময়? বলো, কার জানা আছে বলো। ভারতের প্রধানমন্ত্রী স্যার ইন্দিরা গান্ধী, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার জুলফিকার আলী ভুট্টো, পুরোটা বলতে হবে। জুলফিকার আলী ভুট্টো। ঠিক আছে। যদি তোমাদের জিজ্ঞেস করে, এগুলো বাকিরা নোট করো কিন্তু, এগুলো একেবারে খুবই ভাইটাল কোয়েশ্চেন্স। মানে আজকে আমি সাউথ এশিয়া মানে ফরেন পলিসিটাই তোমাদের ধরেছি, ফরেন পলিসিটা থেকেই, মানে এগুলো সব অনেক বলেওছি অনেক বিষয়, সরি আজ আবার কিন্তু বলে দিচ্ছি এই কারণে, এগুলো মানে খুবই ভাইটাল কোয়েশ্চেন্স, এগুলো জিজ্ঞেস করবে, এগুলো বেসিক একেবারেই জিজ্ঞেস করবে, এগুলো নোট করো, দরকার রেকর্ডিংটা পরে আবার দেখে নেবে, কিন্তু এটা করতেই হবে, এগুলো জিজ্ঞেস করবে, বেসিক প্রশ্ন এগুলো, বেসিক এগুলো জিজ্ঞেস করবেই, তো এগুলো মাথায় রেখো। কি বলছো বলো, রাজীবা কিছু বলছো নাকি? হাত তুলে রেখেছো, আর নাহলে হাতগুলো নামাও তোমরা সবাই। এরপরে তোমাদের যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে তাসখান্ত এগ্রিমেন্ট কত সালে হয়, কাদের মধ্যে হয় তাসখান্ত এগ্রিমেন্ট? সুদীপ্তা হাত বলো, কি বলছো? তাসখান্ত এগ্রিমেন্ট ক্লাস 11-12 সিলেবাসে পড়েছো তো এগুলো নাকি? আছে তো? আছে। তাহলে বইটা তো গুলে খেতে হবে, তো না দেখে বলছি এখানে। আমি বলবো স্যার, আমি তো 11-12 কত সালে পড়েছি, আর এখন তো আমি নেট সেট পড়াচ্ছি, তো ওদের পড়াতে গিয়ে এগুলো সব এটা বলো। তাসখান্ত এগ্রিমেন্ট কাদের? 1966 সালে। 1966 সালে ভারতের সঙ্গে, ভারতের সাথে কার? পাকিস্তানের সাথে। লিডার কে ছিলেন? এটা ভারতের লিডার ছিলেন স্যার লাল বাহাদুর শাস্ত্রী। আর ওদের তরফ থেকে পাকিস্তানের আইয়ুব খান ছিলেন। ঠিক আছে, মাথায় রেখো এগুলো, মাথায় রেখো এগুলো। এরপরে চলে আসো, বাস ডিপ্লোমেসি কে শুরু করেছিলেন? বাস ডিপ্লোমেসি, বাস কূটনীতি মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কত সালে? এটা শুনতে পেলাম না, বুঝতে পেলাম না, নেটওয়ার্কের ইস্যুর কারণে। 1999 স্যার। 1999 বাস ডিপ্লোমেসি। ঠিক আছে, এগুলো মাথায় রেখো। ঠিক আছে। সমঝোতা এক্সপ্রেসে টেরোরিস্ট অ্যাটাক কত সালে হয়েছিল? সমঝোতা এক্সপ্রেসে টেরোরিস্ট অ্যাটাক কত সালে হয়েছিল? এগুলো ক্লাস 11-12 বইয়ে, এগুলো বেসিক জিনিস, থাকতেই হবে এগুলো। কত সালে হয়েছিল সমঝোতা এক্সপ্রেসে টেরোরিস্ট অ্যাটাক? নোট করো, এটা দেখে নাও। 2007 সালে। হ্যাঁ, নোট করে নাও এগুলো। ঠিক আছে, এগুলো নোট করে নাও, এগুলো দেখে নেবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, বারবার জিজ্ঞেস করছে। এরপরে ম্যাপ থেকে আর কি আসছে মাথায় আমার, যেগুলো বেসিক একবারে জিজ্ঞেস করবেই। ঠিক আছে,
এরপরে এখান থেকে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স শ্রীলঙ্কাতে কবে পাঠানো হয়েছিল? অর্থাৎ ইন্ডিয়া শ্রীলঙ্কা অ্যাকর্ড যেটা হয়েছিল কত সালে হয়েছিল? ইন্ডিয়া শ্রীলঙ্কা অ্যাকর্ড কত সালে হয়েছিল বলো? ইন্ডিয়া শ্রীলঙ্কা অ্যাকর্ড কত সালে হয়েছিল? প্রধানমন্ত্রী কে ছিল সেই সময়? কোন ইস্যুকে নিয়ে হয়েছিল? 1999 সালে হয়েছিল। না, স্যার 2002। না না, কি নিয়ে হয়েছিল বলো যদি জানা থাকে। 84 না, 1988 হয়েছিল, 88 হয়েছিল, 89 নয়। আচ্ছা, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়। তামিল জনগোষ্ঠীদের ইস্যুটাকে কেন্দ্র করে হয়েছিল, তামিল জনগোষ্ঠীদের ইস্যুকে কেন্দ্র করে হয়েছিল, তামিল জনগোষ্ঠীর ইস্যুকে কেন্দ্র করে হয়েছিল। সেখানে বেসিক্যালি এলটিটিই, লিবারেশন অফ টাইগার তামিল, এলটিটি লিবারেশন লিবারেশন অফ টাইগার্স তামিল টাইগার্স তামিল এলাম। তো এইটা এলটিটি, ওরা হচ্ছে তামিলদের যে জনগোষ্ঠী তাদের কিছু একটা অংশ সেখানে হাতে অস্ত্র তুলে নিয়েছিল এবং তারা সরকারের বিরুদ্ধে সেখানে ফাইট করছিল, রাষ্ট্রের বিরুদ্ধে তারা ফাইট করছিল, যেটাকে বলা হচ্ছে যে তাদের ইনসার্জেন্সি। তো ইনসার্জেন্সিটা তাদের দেশে হয়েছিল, সেটাকেই শান্ত করার জন্য কিন্তু এই চুক্তিটা হয়েছিল। সো এটা মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার জিজ্ঞেস করে এগুলো, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষায় যেখান থেকে সাউথ এশিয়ার প্রশ্ন আসবে সেখান থেকে জিজ্ঞেস করে এগুলো মাথায় রেখো। এরপরে তোমাদের জিজ্ঞেস করবে যে তালিবানরা ক্ষমতায় আবার কবে ফিরে এলো রিসেন্টলি? তালিবান গভর্নমেন্ট কবে আবার ফিরে এলো রিসেন্টলি? বেসিক প্রশ্ন, বলো কবে ফিরে আসলো রিসেন্টলি ক্ষমতায় আবার তারা হাতে অস্ত্র নিয়ে? 2024? কোথায় আছিস তুই? 2022 2022 না 20? তালিবানরা আবার কবে ক্ষমতায় ফিরে আসলো হাতে অস্ত্র তুলে নিয়ে? নোট করে নাও, এগুলো বেসিক জিনিস, জিজ্ঞেস করবেই। 22 না 20? দেখে নাও, এটা সম্ভবত 20 সাল। হ্যাঁ স্যার 20। ঠিক আছে, তালিবানরা ফিরে এলো। তালিবানের লিডারের নাম কি এখন, যিনি হেড, তার নাম কি জানতে হবে তো, কারণ আমাদের সাথে এখন তালিবানদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, কারণ যেহেতু পাকিস্তানের সাথে এখন দ্বন্দ্ব চলছে তালিবানদের আফগানিস্তানের, সো আমাদের সাথে এখন তাদের আবার আফগানিস্তানের ভালো সম্পর্ক, সো জানতে হবে। বলো তাদের লিডারের নাম কি, আফগানিস্তানের যিনি এখন হেড? হিবতুল্লাহ। হ্যাঁ, কি নাম? প্রধানের নাম কি? হিবতুল্লাহ স্যার। দেখবে, দেখে নিও, আমি নিজেও জানি না, বাট এটা সাধারণ প্রশ্ন, এটা জিজ্ঞেস করবেই, আর আমার মনে নেই, কাজে আমি কনফার্ম করতে পারছি না, ঠিক আছে? এটা একবার দেখে নাও, এটা সাধারণ প্রশ্ন, জিজ্ঞেস করবেই এটা একেবারেই, ঠিক আছে? ভুটানের বর্তমান রাজার নাম কি? ভুটানের বর্তমান রাজার নাম কি? ভুটানের প্রধানমন্ত্রীর বা নাম কি? জিজ্ঞেস করবে, বেসিক প্রশ্ন, নোট করে নাও, এগুলো দেখে নিও, আমি নিজেও এগুলো আমার মাথায় নেই এখন, ঠিক আছে? বলো। এখানে আগস্ট 2021 দেখাচ্ছে। কি দেখাচ্ছে? কাবুলে ওরা যখন আসলো তালিবানরা, এটা 20 সাল হওয়া উচিত, ঠিক আছে? আমি আসছি ওখানে, পরে কারেক্ট করে দেবো, দাঁড়াও দেখে নি। এরপরে তোমাদের এখানে চলে আসো, আমাদের বিমস্টেক কত সালে এসেছিল? বিমস্টেক ফরেন পলিসি, তো এগুলো আসবেই। বিমস্টেক ফরেন পলিসির একটা বৈশিষ্ট্য। বিমস্টেক স্যার 1997 সালে। বিমস্টেক 1997। বিমস্টেক 1997 বলছো, ওকে। বিমস্টেক, এরপরে তোমাদের বিমস্টেকের সদস্য কারা আছে বলো? বিমস্টেকের সদস্য কারা আছে বলো? নামের মধ্যেই আছে, ভালো করে মানে এর অ্যালফাবেটসগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? লেটারসগুলোকে বোঝার চেষ্টা করো, তাহলেই আছে, ওর মধ্যেই আছে বিমস্টেক। চীন, সাউথ আফ্রিকা। না,
ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা। আরে ওটা এরা কোথা থেকে আসছে? না, বিমস্টেকে না। ওরা কোথা থেকে আসছে? না বিমস্টেকে ওরা কোথা থেকে আসবে? আমার বাই দ্য ওয়ে অনেক বলবো স্যার? নেটের স্টুডেন্টরা জয়েন হতে শুরু করে বলবো দিয়েছে স্যার? 8টা থেকে, ওদের যেহেতু ক্লাস থাকে। সো আমি ওদের ক্লাসটা এইভাবেই কন্টিনিউ করি। তোমরা যারা জয়েন করেছো তোমরাও রেসপন্স করতে পারো, ঠিক আছে? তোমরাও রেসপন্স করতে পারো, কিন্তু যেহেতু তোমাদের এগুলো অনেকেরই এগুলো জানা, সো আমি তোমাদেরকে খুব কমই সুযোগ দেব। যদি এসএসসির স্টুডেন্টরা না পারে তবেই সুযোগ দেব, ঠিক আছে? বাট পার্টিসিপেট করো, দেখো একটু ইয়ে করে নিজের উপর একটুখানি কি বল, নিজেকে একটু পরীক্ষা করো, দেখো যে কতটা তুমি হ্যাঁ, okay, sir. করতে পারছো, ঠিক আছে? সেটা মাথায় রাখো। বাকিরাও পার্টিসিপেট করো, নেটের স্টুডেন্টরাও পার্টিসিপেট করো, প্রায় 20-25 জন জয়েন করার কথা, দেখা যাক। তো এগুলো মাথায় রেখো। এরপরে এখানে চলে আসো তোমাদের আলোচনায়। হ্যাঁ, বিমস্টেক যেটা বলছিলাম, বিমস্টেক বাংলাদেশ, বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এম ফর হচ্ছে মিয়ানমার, তারপর থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, এটা হচ্ছে বিমস্টেক। কিন্তু তোমরা যেগুলোর উত্তর দিচ্ছিলে সেটা হচ্ছে ব্রিক্সের উত্তর দিচ্ছিলে তোমরা, তাই তো? তোমরা ব্রিক্সের উত্তর দিচ্ছিলে। ব্রিক্স কত সালে তৈরি হয়েছে বলো? ব্রিক্স কত সালে তৈরি হয়েছে বলো? কি ব্যাপার, হ্যাং করছে নাকি? স্যার 2010 সালে। ব্রিক্স 2010 সালে? শিওর? ভালো করে কনফার্ম হও তো। 10 স্যার, সালে? 2000 ব্রিক্স হয়েছে স্যার 2009 সালে। 9 সালে স্যার। 10 স্যার ব্রিক্স 10 যেটা সাউথ আফ্রিকা যে পরে স্যার হলো, যোগ হলো, সেটা দিয়ে তো 10 স্যার, না 10 হবে? ব্রিক্স 10 হবে না 9 হবে, দেখে নাও ভালো করে। ব্রিক্স, BRICS, ব্রিক্স established স্যার 2009 9, 10 না। লাস্ট যে দেশটি দিয়ে জয়েন করেছিল তার নাম কি? ও অলরেডি বলে দিল, যদিও লাস্ট দেশটি জয়েন করেছিল সাউথ আফ্রিকা 2010-এ জয়েন করেছিল শেষ। 2010-এ না 2011-তে? 10 স্যার। 10-এ জয়েন, 2010-এ 2010-এ, রাইট। তাহলে ব্রিক্সের সদস্য কারা আছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, চীন। এই ব্রিক্স নামটা কে ফর্ম করেছিল বলতে পারবে? কয়েন করেছিল কে? ব্রিক্স নামটা কয়েন করেছিল কে? নোট করছো তো বাকিরা, না শুধু খালি হাঁ করে তাকিয়ে আছো তারপর পরীক্ষার হলে গিয়ে গোল্লা খাবে? এর আগে যেমন এতগুলো তোমাদের 600টা প্রশ্ন বলে গেলাম, নাকি তোমরা শুনছি কেউ প্রয়োজনই বোধ করনি নোট করার? এবার বুঝতে পারবে ঠেলা। এই সুযোগ আর সারা জীবনে ফিরে আসবে না। 10 বছর পর পর একবার করে এসএসসি হচ্ছে, অন্য সাবজেক্টে কেমন হাহাকার করছে, মারপিট করছে দেখছি। জিমোনিল। ভালো করে মাথায় রাখবে, জিমোনিল, ঠিক আছে? জিমোনিল মাথায় রাখবে ভালোভাবে। ব্রিক্সের দুটো সাফল্য বলো তো, সাফল্য, ব্রিক্সের দুটো সাফল্য, ব্রিক্সের দুটো সাফল্য বলো। ব্রিক্সের দুটো সাফল্য বলো। ব্রিক্সের দুটো সাফল্য বলো। জানা আছে কারো? বলো কার জানা আছে। স্যার ব্রিক্সের অন্তর্ভুক্ত এবং এই নেটওয়ার্কটা কাটছে, আমার ইস্যু হচ্ছে না, তোমাদের কিছু বুঝতে পারছি না। ব্রিক্সের দুটো সাফল্য, ব্রিক্সের দুটো ব্যর্থতা, ইন্টারভিউয়ের প্রশ্ন জিজ্ঞেস করবেই। বেসিক প্রশ্ন এগুলো, ইন্ডিয়ান ফরেন পলিসির সাথে জড়িত এগুলো বেসিক প্রশ্ন, বেসিক, এগুলো তোমাদের মাথায় রাখতেই হবে এগুলো। এগুলো রাখতেই হবে ব্রিক্স থেকে, ঠিক আছে?
এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে সবই তো এগুলো বললাম। মোটামুটি ইন্ডিয়ান ফরেন পলিসি বললে, সাউথ এশিয়া বললে, এই সমস্ত প্রশ্নগুলোই মাথায় আসে। ইন্ডিয়ান ফরেন পলিসি এবং সাউথ এশিয়া বললে প্রশ্ন মানে যে কোনো মানুষের মাথায় আসবে, যে কোনো প্রফেসর যারা কখনো পড়াশোনা করেছে ন্যূনতম, যারা অবশ্যই তারা ইন্টারভিউ বোর্ডে এমনিতে গিয়ে বসবেন না, এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই তারা বসার সুযোগ পাবেন। সো তোমাদের সিলেবাসে ক্লাস 11-12 সিলেবাসে এইগুলো রয়েছে, সাউথ এশিয়া অর্থাৎ নেবার্স, এবং তার সাথে রয়েছে মেজর পাওয়ার্স। তো কাজে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো মাথায় রাখতেই হবে, মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান ফরেন পলিসি বললে নিউক্লিয়ারগুলো থেকে প্রশ্ন হয়। এবার নিউক্লিয়ারগুলোতে চলে আসছি। বলো তো সিটিবিটি কত সালে হয়েছিল? সিটিবিটি কত সালে হয়েছিল? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি কত সালে হয়েছিল? স্যার 1996 সালে। যদি জিজ্ঞেস করে যে 1996 স্যার। এনপিটি কত সালে হয়েছিল, কি বলবে? এনপিটি, এনপিটি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি কত সালে বলো? 1963 স্যার। না, 1968 1968। 1963 স্যার। না 1968 68 স্যার। হ্যাঁ। যদি বলে পিটিবিটি কত সালে হয়েছিল? পিটিবিটি পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, পার্সিয়ান টেস্ট ব্যান ট্রিটি বলো, কে হাত? 1963। 1956 56 হবে না, 1963। 63 হবে স্যার। 63 হবে। হ্যাঁ। তারপরে যদি তোমাদের জিজ্ঞেস করে, মানে এগুলো ইন্ডিয়ান ফরেন 63 পলিসির সাথে একেবারে খুব ক্লোজলি লিঙ্কড, এগুলো তোমাদের মাথায় রাখতেই হবে। সিলেবাসে আছেই তোমাদের ইন্ডিয়ান নেবার্স, ফরেন পলিসি, সাউথ এশিয়া, মেজর পাওয়ার্স, এগুলো আছে। সো গ্লোবালাইজেশন থেকে কিছু জিজ্ঞেস করলাম, আর সাউথ এশিয়া থেকে। নেক্সট দিন তোমাদের আরও প্রশ্ন এরকম অন্য টপিকগুলো থেকে করবো। রেডি হয়ে আসো, পরের দিনের জন্য রেডি হয়ে আসো, পরের দিনের জন্য রেডি হয়ে আসো। মেজর ইনিশিয়েটিভস টু এম্পাওয়ারমেন্ট, কন্যাশ্রী আছে, বেটি বাঁচাও বেটি পড়াও আছে, অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্টের। তো উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে যতগুলো প্রকল্প আছে, কত সালে তৈরি হলো এবং কোন উদ্দেশ্যে তৈরি হয়েছে এবং কে তৈরি করেছেন এবং কত টাকা দেওয়া হচ্ছে বা কী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেগুলো জিজ্ঞেস করব। ভালোভাবে রেডি হয়ে আসো। কোন টপিকটা থেকে তাহলে রেডি হয়ে আসবে? ক্লাস 12-এর যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে, প্রজেক্টের যে পেপারটা আছে সেখান থেকে। সেখানে টপিক আছে তোমাদের হচ্ছে কন্যাশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও এবং এগুলোই, অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট। তো শুধু এই দুটো তো নয়, এছাড়া আরও অনেক কিছু আসবে উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড, সেগুলো দেখে আসো, সেখান থেকে প্রশ্ন হবে। তাছাড়াও উইমেন্স পার্টিসিপেশন ইন লোকাল লেভেল পঞ্চায়েত, এখান থেকেও প্রশ্ন হবে, এগুলোও দেখে আসো। উইমেন্স পার্টিসিপেশন ইন লোকাল লেভেল পলিটিক্স, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এখানে যে মহিলাদের পার্টিসিপেশন হচ্ছে, কখন কি নিয়মকানুন হলো, কখন কি নির্দেশ আসলো, কখন কি সুযোগ সুবিধা পেলো, এগুলো সম্পর্কে প্রশ্ন হবে, এগুলোও দেখে আসো। কালকে এখান থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? তারপরে ইন জেনারেল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আর মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন এবং ওয়ার্ড, ঠিক আছে, এবং বড়ো, এগুলো দেখে আসো। অর্থাৎ গতকাল এই সাব টপিকের মধ্যে 1-2, সাব টপিক 1-2-3 থেকে কালকে প্রশ্ন হবে। সাব টপিক 1-2-3 থেকে আগামীকাল প্রশ্ন হবে। আগামীকালকে টপিক হচ্ছে 1-2-3। সো প্রথমে কেউ একজন তোমরা ইন্টারভিউ দেবে, প্রথমে কেউ একজন ডেমো দেবে, ডেমো দেওয়ার পর তোমাদের এখান থেকে প্রশ্ন শুরু হয়ে যাবে, ঠিক আছে? ইন্টারভিউয়ের জন্য এভাবে রেডি হও। যারা প্রয়োজন বোধ করলে না যে এগুলো লিখে নি, তুমি নিশ্চিত লিখে রাখো যে চাকরি তুমি পাচ্ছ না, এটা আমি বলছি। যারা এর আগেও আমি 600টা প্রশ্ন বলেছি, শুনেছি তোমরা অনেকেই লিখে রাখোনি এবং আজকে প্রশ্ন করছি উত্তর দিতে পারছো না। তো কিসের আশায় ছিল আমি জানি না, যে তোমাদের রেজাল্ট বেরোবে, তারপর পরীক্ষার ইন্টারভিউ দেবে, তোমরা প্রিপারেশান নেবে, তো সেটার আশায় ছিলে। তাই তখন যে আমি বলে দিয়েছি তোমরা নোট করোনি, এবং আমার স্টুডেন্ট দেখতেই পাচ্ছ প্রায় 30 জনের মধ্যে 25 জনের মতোই পাস করে গেছো, তোমরা ইন্টারভিউ ডাক পেয়েছো। কাজেই মুখে সুরে ওঠা আবার কি, কোথা থেকে জয়েন হলো? আচ্ছা, সো
হয়তো আমার স্টুডেন্ট হবে, নতুন, ভুলে গেছি, যাই হোক জিজ্ঞেস করছি পরে। সো এখানে তোমাদের যে 600টা প্রশ্ন দিয়েছিলাম সেগুলো তো খুবই বেসিক প্রশ্ন, জিজ্ঞেস তো করবেই। কাজে যারা তৈরি হওনি, ওগুলো নোট করনি, রেকর্ডিংগুলো দেখোনি, ক্লাস না করতে পারলেও তাদেরকে আমার অগ্রিম শুভেচ্ছা যে তুমি চাকরি পাচ্ছ না। প্লাস এই যে এতক্ষণ ধরে যে এই যে 2 ঘন্টা ধরে যে আমি বক বক করে গেলাম, তো সেটা তো আমার শুধুমাত্র সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য নয়, বা যদি তুমি মনে করো যে এটা স্যারের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, তাহলে এটাও ধরে রাখো যে তুমি চাকরি পাচ্ছ না। কাজেই তুমি ইন্টারভিউ দেওয়া আর না দেওয়াতে বিশেষ কোনো পার্থক্য তৈরি হবে না, কারণ তুমি একটা এক্সট্রিম লেভেলে জীবনযাপন করছো, সেই লেভেলটা আমরা ধরতে পারবো না, ইন্টারভিউ বোর্ডের কেউ ধরতে পারবে না। কাজেই আর যারা মনে করছো যে এই প্রশ্নগুলো খুবই বেসিক, এগুলো প্রশ্নের এগুলো জিজ্ঞেস করবেই ইন্টারভিউ বোর্ডে, এগুলো ক্লাস 11-12 সিলেবাসে রয়েছে, নিশ্চয়ই উত্তর না দিতে পারলেও লিখে নিয়েছো, এবং নিশ্চয়ই উত্তরগুলোও লিখে নিয়েছো, বা যেগুলোর উত্তর পাওনি সেগুলো নিশ্চয়ই তুমি নোট করে নেবে, এবং এগুলো তুমি রেডি হতে থাকবে প্যারালালি। এটা আমি আশা করছি যে তোমরা করবে, না করলে আর নতুন করে বলার কিছু নেই। রেজাল্ট যেদিন বেরোবে সেদিন কিছু জনের, সবাই তো এখান থেকে চাকরি পাবে না, পেলে তো খুবই ভালো। এখন কে বাদ যাবে সেটা এখন দেখা যাক, কে বাদ যাচ্ছ তোমরা সেটা রেজাল্ট বলবে, কে বাদ যাচ্ছ সেটা রেজাল্ট বলবে। সো দেখা যাক, ঠিক আছে। সো আগামীকাল 1, 2, 3 যে 3টে টপিক রয়েছে সেই টপিক থেকে রেডি হয়ে আসো, সেখান থেকে প্রশ্ন হবে। আমি বারবার বলছি যে তোমরা ইন্টারভিউ দিতে যাবে, প্রথম 6 মিনিট তোমাকে ডেমো নেবে তোমার, সেই ডেমোতে তুমি যে টপিকটার উপর ডেমো দেবে সেখান থেকে গভীরে প্রশ্ন হবে, যতটা গভীরে ওনারা যেতে পারেন ততটাই গভীরে যাবেন। এবং সেই টপিকটি যদি দেখা যায় যে একাধিক ব্যক্তি সেই টপিকটি চুজ করেছে, তাহলে কতটা গভীরে যাবে সেটা আনএক্সপেক্টেড, আগে থেকে বলা মুশকিল। এবং যেহেতু গভীরে যাবে, তাই তোমাদের বারবার বলছি যে যতই গভীরে যাক তারপরেও যেন কোয়েশ্চেন্সগুলো খুব ইজি হয়, এই রকম কোনো টপিক চুজ করো। তাহলে কি টপিক চুজ করতে হবে তোমাদের বলে দিয়েছি, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে টপিক চুজ করো। ইন্ডিয়ান কনস্টিটিউশনে অনেক বিষয় রয়েছে, বলে দিয়েছি, একাধিকবার বলেছি, আবারও দরকার হলে একটুখানি রিপিট করছি। মৌলিক অধিকার থেকেই 6টা টপিক দাঁড়িয়ে যায়, 6টা মৌলিক অধিকার, 6টা টপিক সেখানে হয়ে যায়, যে কোনো একটা তুমি নিয়ে নাও। প্রস্তাবনা একটা হয়ে যায়, প্রস্তাবনার মধ্যে আবার বিষয়গুলোকে তুমি আলাদাভাবে বোঝাতে চাইতেই পারো। সেকুলারিজম আছে, সোশ্যালিজম আছে, রিপাবলিক আছে, ইন্ডিভিজুয়ালি সেগুলোকেও নিতে পারো, একটা বা দুটোকে, কিংবা তুমি ইন জেনারেল প্রিএম্বলটাকে নিতে পারো ছোট করে। মৌলিক কর্তব্য আছে, মৌলিক কর্তব্যটাকেও পড়াতে পারো। নির্দেশমূলক নীতি আছে, সেটাও একটা টপিক। প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। গভর্নরের ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। গভর্নরের ভেটো ক্ষমতা, সেটা একটা টপিক। রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, সেটা একটা টপিক। রাষ্ট্রপতির জাতীয় জরুরি অবস্থা, সেটা একটা টপিক। তো যে কোনো একটা এদের মধ্যে থেকে তুমি চুজ করো। পার্লামেন্টের প্রসঙ্গে যদি চলে আসো, যেগুলো তোমাদের ক্লাস 11-12 সিলেবাসে রয়েছে জানো তোমরা, পার্লামেন্টে যদি চলে আসো, তাহলে পার্লামেন্টের স্পিকারের ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। লোকসভার ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। রাজ্যসভার ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। চেয়ারম্যানের ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। বিল পাস করার পদ্ধতি, সেটা একটা টপিক। যে কোনো একটা নিয়ে নিতে পারো। তারপরে সংবিধান সংশোধনীতে চলে আসো, সংবিধান সংশোধনী, সেটা একটা টপিক। 368 নম্বর ধারা, সেটা একটা টপিক। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। পঞ্চায়েত সমিতির ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। জেলা পরিষদের ক্ষমতা কার্যাবলী, সেটা একটা টপিক। এগুলো তুমি কিন্তু যে কোনো এটার মধ্যে একটা টপিক নিতে পারো। পৌরসভা একটা টপিক, পৌরসভার ক্ষমতা কার্যাবলী একটা টপিক। তারপরে তোমার কর্পোরেশনস একটা টপিক। এগুলো তোমার এক একটা কিন্তু টপিক, তুমি এগুলো কিন্তু এইভাবে চুজ করতে পারো, যে কোনো একটা নিয়ে নাও। প্রথম চয়েস ইন্ডিয়ান কনস্টিটিউশনই এই কারণে হওয়া উচিত, কারণ যত প্রশ্ন করুক প্রশ্নগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে, ইজি হবে, তুমি আনসার করতে পারবে। কিন্তু থিওরিতে যদি চলে যাও আর যদি ভুল করে ওই একই টপিক অন্য কেউ নিয়েছে, তাহলে যে কতটা গভীরে ওনারা যাবেন আনএক্সপেক্টেড, এটা আগে থেকে বলা পসিবল নয়, এটা আগে থেকে বলা পসিবলই নয়, কোনো রকমভাবে বলা পসিবল নয়, এটা সম্ভবই নয় এটা বলা।
তো কতটা গভীরে যাবে? তুমি আজকে যদি রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের ক্ষমতা কার্য বলে যদি নাও, যদি তুমি মনে করো এটা ছোট, আর ওই একই টপিক যদি আরো 2-4 জন নেয়, তাহলে যে তোমার যে প্রশ্ন কতটা গভীরে যাবে তুমি এটা কল্পনাও করতে পারবে না। কারণ একই প্রশ্ন তো সবাইকে করবে না। তোমাকে হয়তো বেসিক প্রশ্ন করেছে, কিন্তু পরের জন যে আছো একই টপিক নিয়ে গেছো, তাকে অন্য প্রশ্ন করবে। তাকে জিজ্ঞেস করেই বসলো, আচ্ছা বলো তো প্লেটো কি রাষ্ট্র সম্পর্কে কি বলেছিল, বা প্লেটো আর অ্যারিস্টটল রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি বলো তো। রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে তো রাষ্ট্রের কার্যাবলীটাকে কারা হচ্ছে প্রমোট করার কথা বলে, রাষ্ট্রের কার্যাবলীকে কারা প্রমোট করার কথা বলে না। আনথাবড়ি প্রশ্ন করবে, মানে একটা আবল তাবল প্রশ্ন করবে, যেগুলো তো প্রশ্ন, কারণ তোমার টপিক থেকেই করছে, তুমি তখন অস্বীকার করতে পারবে না, না বলতে পারবে না যে স্যার আমি এটা জানি না বললেই তখন তোমার 0 বসিয়ে দেবে। সো কাজেই তুমি জানো না কি প্রশ্ন হবে। জিজ্ঞেস করে বললে রোল ব্যাক অফ দ্য স্টেট, কোন আদর্শের ধারণা জিজ্ঞেস করে বসো, রোল ব্যাক অফ দ্য স্টেট কোন আদর্শের ধারণা। আচ্ছা বলো তো যে ব্যক্তি আর রাষ্ট্রের মধ্যে হচ্ছে তোমার যে সম্পর্কের মাঝে একটা ব্রিজ নির্মাণ করেছিলেন কে, জিজ্ঞেস করে বসলো। তখন তুমি চাপে পড়ে যাবে, কে, আমি তো এরকম কিছু শুনিনি, মনে পড়ছে না। তো থিওরি থেকে যখনই তোমরা কিছু বলবে, তখন তো কিন্তু সেখানে আকাশ পাতাল প্রশ্ন হতে পারে, এবং যে কোনো থিঙ্কার্স থেকে প্রশ্ন করতে পারে। বলো তো হবস রাষ্ট্রকে কিভাবে দেখেছে, লক কিভাবে দেখেছে, আবল তাবল প্রশ্ন করতে পারে। সো কাজে থিওরিতে ভুল করেও ঢুকবে না, কখনো ভুল করে ঢুকবে না। প্রথম চয়েস তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা পড়ানোর পর যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি একটা টপিকই রেডি হয়ে এসছো, আর কি রেডি হওনি, তখন যদি তোমার মনে হয় যে ওরা তো সময়টা অনেক নিয়ে নিচ্ছে, নিশ্চয়ই আমাকে আর ডেমো দিতে বলবে না, তাই তার 2-4টে প্রশ্নই হয়তো করবে, সো আমি বলে দিই তখন থিওরিতে, তখন তুমি যেতে পারো। কিন্তু তারপরেও আমি বারণ করছি যে যাবে না থিওরিতে। তারপরে তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশন অন্য একটা টপিক বলো, কিন্তু যাবে না, কিন্তু থিওরিতে যাবে না ভুল করেও। এবং মোটামুটিভাবে রেডি হয়ে থাকো, থিওরি থেকে প্রশ্নগুলোর জন্য রেডি হয়ে থাকো। আমি 600টা একটা প্রশ্নের তালিকা তোমাদের দিয়েছি, বলেছি যে এটা নেট হোক, সেট হোক কিংবা এসএসসি হোক, এই 600টা প্রশ্ন তুমি কমন প্রশ্ন জিজ্ঞেস করবেই, রেডি হয়ে থাকো বলেছি। আবারও সেগুলো রিপিট হবে এখন 1 মাস যাবত, এবং আমি আগে থেকেই বলে দিচ্ছি কোন টপিকের জন্য প্রিপারেশন নিয়ে আসবে। সো আমি আবার সেটা তোমাদের মনে করিয়ে দেবো, ধরবো, যেহেতু বলে দিয়েছি আগে তোমার প্রিপারেশন নিয়ে এসো, এখন আমি ডিরেক্টলি প্রশ্ন তোমাদের করব। এবং প্যারালালি যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ দাওনি, এখন ওই বাচ্চা কথা বলছো, স্যার নেটওয়ার্কের সমস্যা, স্যার আমার বাড়িতে কারেন্ট নেই, স্যার আমার তো টপিকই ডিসাইড করা হয়নি, স্যার আমার তো তমুক সমস্যা, স্যার আমার তো এটা হচ্ছে না, স্যার এসএসসির ইন্টারভিউ বোর্ডে এগুলো তোমার শুনবে না? শুনলে তুমি ওগুলো বললে তোমার ম্যাচিওর মনে করবে, তোমাকে ইম্যাচিওর মনে করবে। সো তোমার পরের লিস্টটা তোমার যেখানে নামটা রয়েছে সেই তালিকাটা খুলে দেখো, সেই তালিকায় দেখো তোমার পেছনে কতজন ব্যক্তি আছে, ক্যান্ডিডেট আছে। তুমি এই ধরনের নেগেটিভ কথা বলে যাবে, ইম্যাচিওর কথা বলবে, উইক পয়েন্ট তোমার দেখিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তোমার নাম্বারটা কমিয়ে দেবে। পরের জন ভালো পারফরমেন্স দেবে, তোমাকে টপকে চলে যাবে, তোমার র্যাঙ্ক টপকে চলে যাবে। সো তোমার চাকরি হবে না। তো কাজেই ওই তোমার ইলেকট্রিসিটি আছে কি নেই, তোমার বাড়িতে নেটওয়ার্ক পায় কি পায় না, তোমার মোবাইলে চার্জ থাকে কি থাকে না, তোমার বাড়িতে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড আছে কি নেই, সেই হোয়াইট পেনের আবার কালি আছে কি নেই, তোমার ক্যামেরা ধরার লোক আছে কি নেই, তোমার লিখতে অসুবিধা হয় কি হয় না, তোমার টপিক চুজ করেছো কি করনি, তুমি প্রশ্ন করলে উত্তর দিতে পারছো কি পারছো না, বা তোমার একটা লজ্জা কাজ করছে কি কাজ করছে না, তোমার সংকোচ দ্বিধা দ্বন্দ্ব এগুলো কাজ করছে কি করছে না, এগুলো গুরুত্বপূর্ণ নয়। চাকরি যদি পেতে চাও এগুলোকে ছুড়ে ফেলে দাও। পলিটিশিয়ানরা দেখতে পাচ্ছ যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের পা ধুইয়ে দিচ্ছে, কেন পা ধুয়ে দিচ্ছে? না, মুখ্যমন্ত্রীর চেয়ারটা চাই, পা ধুয়ে দিচ্ছে লিডাররা। তোমরা এতটুকু করতে পারছো না? 200 টাকা একটা বোর্ড কিনে নিয়ে আসতে পারছো না? একটা ভালো যেখানে নেটওয়ার্ক পায় সেখানে গিয়ে থাকতে পারছো না? যাদের বাড়িতে নেটওয়ার্ক পায় তাদের বাড়িতে চলে যেতে পারছো না? টপিকটা ডিসাইড করতে পারছো না টুক করে জলদি? একটা টপিকে পড়াশোনা করতে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর পড়াশোনা করতে কতক্ষণ লাগে? 2 ঘন্টা লাগবে একটা টপিক পড়তে। আমি তো বলেছি বড় করে নয়, 6 মিনিটের প্রেজেন্টেশন, সেইভাবেই রেডি হও। অল্প সময়ের মধ্যে পুরোটা তোমাকে শেষ করতে হবে, এটা তোমার টার্গেট। বেসিক জিনিসগুলো বলবে, এবং এই ইম্যাচুরিটিগুলো আর দেখিও না দয়া করে, যে আমার টপিকই এখনো ডিসাইড হয়নি তাই আমি ইন্টারভিউ দেবো না। ডিসাইড করছো না কেন?
এতদিন ধরে এই যে 15 দিন যাবত ক্লাস হলো না, আমি বারবার বলছি 15 দিন যাবত ক্লাস করলে না, লসটা কার হলো? আর 15 দিন আগে ইন্টারভিউটা দিলে আমি তোমার খামতিগুলো ধরিয়ে দিতে পারতাম, আরও পারফেকশনিস্ট তোমাকে বানিয়ে দিতে পারতাম, তোমার ইন্টারভিউটাকে আরও কীভাবে মডারেট করা যেতে পারে সেটা কৌশলটা বলে দিতে পারতাম, তুমি নিজেও সেটা ফিল করতে পারতে, তোমার দ্বিধাদ্বন্দ্বটা কাটতো, সংকোচটা কাটতো। সেটা তো কাটলো না। তুমি কি ভেবেছিলে? ইম্যাচিওরদের মতো একটা ভাবনা চিন্তা যে আমি বোধহয় ডাক পাবো না। আরে ভাই, স্যার বলছে তুমি সেটা বিশ্বাস করো। 30 জনের মধ্যে তোমরা যারা লেগেছিলে তারা তো সবাই ডাক পেয়েছো, 25 জনের মতো ডাক পেয়েছো। বাকি যারা বাদ গেছে তারা তো এই 15 দিন 20 দিনের কিছু জয়েন করেছে এবং তারা পড়াশোনাও করেনি। সো আমি তো ওদেরকে ইন্ডিকেট করিও নি যে ওরা ডাক পাবে, আমি তো তোমাদেরকে ইন্ডিকেট করেছি তোমরা ডাক পাবে এবং পেয়েছো তো। এবং আমি তোমাদের এটা কনভিন্স করার চেষ্টা করেছি বারবার যে 1300 সিট, সেখানে 1300 জনকেই তো ডাকবে না, ডাকবে তো ধরে নাও 1820, 2000 জন। তাহলে সেখানে তুমি যে চান্স পাবে সেটা নিশ্চিত ধরে রাখো, ইন্টারভিউ পর্যন্ত তুমি চান্স পাচ্ছ। তারপর ইন্টারভিউ তুমি যদি ভালো দিতে পারো তাহলে তুমি চাকরি পাবে, নলে পাবে না। তো তুমি তো এটা তখন ফিল করনি যে 2000 জনের মধ্যে যদি আমার নামটা তখন 1700 নাম্বারে থাকে তাহলে কি হবে? সিট তো 1300টা, তার আমি তো চাকরিটা পাবো না। তখন তো তোমার এটা বোঝা উচিত ছিল, তখন তো তুমি এটা বোঝোনি। 15 দিন 20 দিন ঘোড়ার ঘাস কেটে পার করে দিলে ইম্যাচিওরদের মতো। এখনও টপিক ডিসাইড করতে পারছো না, রোজ বলছি ইন্টারভিউ দাও, শুনছেও না, ন্যাংরা লুলাদের মতো চিন্তা ভাবনা, চাকরি পাবে না। এইভাবে এগোনো চাকরি পাবে না। যারা ওই দেখবে নেট সেট পড়াশোনা করছে, আমার ব্যাচ থেকেই দেখবে অনেক নেট সেট পড়াশোনা করছে, তারা নেট সেটও আছে, আবার তারা এসএসসিও কোয়ালিফাই করে গেছে। ওরা টপকে যাবে, হয়তো নাম্বারে পিছিয়ে আছে, অ্যাকাডেমিক্সে হয়তো হতেই পারে তোমার থেকে অ্যাকাডেমিক্সে পিছিয়ে আছে, কারণ তার নেটের সার্টিফিকেটটা তো ওখানে অ্যাকসেপ্টেড হবে না। কিন্তু তোমাকে ইন্টারভিউ ভালো দেবে, কারণ ওরা তো লেগে থেকে পড়াশোনা করছে। ওরা তো এই আশায় ছিল না যে এসএসসি হচ্ছে না 10 বছর ধরে, সো আমি যখন হবে তখন পড়াশোনা করবো। এইরকম তো এরা ফাজলামু তো করেনি নিজের সাথে। এসএসসি যখন হবে হবে, সরকারের যা পলিসি আছে সেই অনুসারে করবে। আন্দোলন করতে হলে করো, কিন্তু পড়াশোনাটা নিজের মতো করে ঠিক করে করো। এরা তো করেছে, এসএসসি হচ্ছে না, নেট সেট করেছে, নেট সেট করে এখন এই যে সাউথ এশিয়া, এই যে ফরেন পলিসি, তারপরে তোমাদের ধরে নাও মেজর পাওয়ার্স, এইগুলো থেকে যে প্রশ্নগুলো করলাম, এগুলো নেট সেটের স্টুডেন্ট যারা পড়াশোনা করেছে এরা তো এগুলো তো তৈরি হয়ে আছে। এরা গেলেই তো এগুলো মানে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দেবে। কী করে কম্পিটিশনে আসবে ওদের সাথে? এগুলো ফিল করো। এখনও যদি ফিল না করেছো তাহলে আগামী 10 বছরে আর কিন্তু চাকরি মমতা ব্যানার্জি তো দিচ্ছে না। অ্যাটলিস্ট মমতা ব্যানার্জির জামানায় আর চাকরি হবে বলে আমার বিশ্বাস নেই, ঠিক আছে? মানে আমার বিশ্বাস যে ওনার জামানায় চাকরি হচ্ছে না। সো ওনার জামানায় যদি আর চাকরি না হয় তাহলে তুমি ততদিনে তোমার মানে এই মানে চাকরি পাওয়ার বয়সটা তোমার থাকবে তো? বড় মেজর কোয়েশ্চেন্স, এটা ভাবো। মানে ফাজলামো করার আর সময় একদমই নেই। লজ্জা, সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব, হ্যাঁ, পাতি এক্সকিউজ কোনো সময় এখন ওগুলোর কোনো সময় নয়। এটা রোজ রোজ একই কথা বলছি, ঠিক আছে? তাহলে কালকে ইন্টারভিউ দেবে, গ্রুপে লিখে দাও। প্রপার নির্দিষ্ট টাইমে সন্ধ্যে 6টাতে ইন্টারভিউ শুরু হবে, 40 মিনিট 35 মিনিট ইন্টারভিউ হবে, প্রশ্ন উত্তর সেখানে চলবে। ইন্টারভিউ থেকেই গভীরে যেই সমস্ত প্রশ্নগুলো ওই টপিক থেকে হয় সেগুলো হবে। তারপরে তোমাদের শুরু হয়ে যাবে বেসিক যে কোয়েশ্চেন্সগুলো বিভিন্ন টপিক থেকে, অর্থাৎ যে 3টে টপিকের কথা আজ আমি বলে দিলাম সেই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে। যেগুলো জিজ্ঞেস করবেই যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ যারা রাষ্ট্রবিজ্ঞান কখনো পড়েছে, এবং তারা তো সাধারণ নয়, সাধারণ হলে আর ইন্টারভিউ বোর্ডে ডাক পেতো না, ওরা অসাধারণ মানুষ। সো ওনাদের মাথায় যেগুলো আসবে সেই লেভেলে তোমাদেরকে কাল প্রশ্ন করা হবে আজকের মতোই। আশা করি রেডি হয়ে আসবে। আর না রেডি হতে পারলেও যদি খামতি থাকে, যদি বুঝতে পারছো না বা তুমি জানা নেই, তাহলে সেগুলো আশা করি তুমি নোট করে নেবে। এটা করতেই হবে, ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমরা কি করতে যাচ্ছি এবং কি করছি আমরা, এবং কি করতে যাচ্ছি এবং তার রেজাল্ট কি বেরিয়ে আসবে, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। সো কিছু যদি জিজ্ঞেস করা থাকে তোমরা করো, আর নইলে বিদায় নাও। আমার নেটের ব্যাচ অলরেডি 8টা থেকে শুরু হয়, আধ ঘন্টা লেট হয়ে গেছি আমি। বলো বলো কি বলছো? স্যার আমি একটা আপনাকে টেস্ট করেছিলাম স্যার, ওইটাই জানতে চাই। কি করেছিলাম? আপনাকে একটা টেক্সট করেছিলাম স্যার, আমি ইভেন দেখার সুযোগও পাইনি। আমি তো তোমাকে বললাম ক্লাসে বলবো। আচ্ছা, আমার এই ক্লাসটা শেষ হোক তারপর তোমাকে বলছি আমি, ঠিক আছে? এসএমএস করেই নয় বলে দেবো। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে তাহলে স্যার। বলো বলো। হ্যাঁ স্যার, কালকে আমি ডেমো দেবো।
ডেমো দেবে, দাও। কোন টপিক? হ্যাঁ বলছি কালকে আমি ডেমো দেব। হ্যাঁ কোন টপিকের উপর দেবে? কি বলছেন স্যার? রাষ্ট্রপতির উপরে। রাষ্ট্রপতির কি দেবে তুমি? নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি, বেশ ভালো। নির্বাচন পদ্ধতি গতকাল রাষ্ট্রপতির আমাকে স্টুডেন্ট দিয়েছে। সময় আছে বোধহয় এখানে, নাকি না বেরিয়ে গেছে? ঠিক আছে, তো দাও, রেডি হয়ে এসো। আর সেকেন্ড টপিক কি চুজ করেছো? সেকেন্ড টপিক স্যার মৌলিক অধিকার আর নাহলে গণতন্ত্র, এই দুটো একদম ভেবে রেখেছি। আচ্ছা, গণতন্ত্র তো অনেক বড় টপিক। গণতন্ত্রের মধ্যে কি ভেবেছো? সিলেবাসে আছে মানে গণতন্ত্রের যে শ্রেণীবিভাগ। ঠিক আছে, গণতন্ত্রের শ্রেণী বিভাগের মধ্যেই অনেকগুলো বিষয় চলে আসে। ঠিক আছে, তুমি কতটা রেডি হয়েছো দেখি, তারপর নিয়ে কারেক্ট করে দেবো। ঠিক আছে, আপাতত কালকে রাষ্ট্রপতিটা দাও, তারপর দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে ঠিক স্যার। আছে। বলছিলাম কি, ফাইল তো কালকে দিচ্ছে স্যার, তো আমরা ও ফাইল নামটা লিখে দিক, আর আমরাও সবাই এক এক করে নামগুলো লিখে দেবো স্যার গ্রুপে। লিখে দাও, গ্রুপে লেখো, কার পরে কে দেবে গ্রুপে লেখো। ঠিক আছে, আর যারা দেবে না তাদের আর জোর করবো না, ওটা ওদের নিজেদের। হ্যাঁ স্যার, ওটাই বলছি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, নামগুলো স্যার আমরা লিখে দিচ্ছি গ্রুপে, কে পর দেবে। হ্যাঁ স্যার, ওকে স্যার। ওকে, চলো চলো, তোমাদের জন্য বাই। বাকি স্যার এটা এসএসসি ক্লাস ক্যান্ডিডেট স্যার। হ্যাঁ হ্যাঁ, কি স্যার বলছো? বলছি কি এসএসসি এটা ক্যান্ডিডেটের জন্য ক্লাস হচ্ছে স্যার। তুমি কোন ব্যাচ, এসএসসি না নেট? তুমি আমার স্টুডেন্ট তো? আচ্ছা, এসএসসি নেট স্যার, নেট নেটের আচ্ছা স্টুডেন্ট দাঁড়াও, নতুন স্যার। তুমি দাঁড়াও। বাকিরা তাহলে বেরো, এসএসসি স্টুডেন্টরা। ঠিক আছে, লিভ নাও এক এক করে। আচ্ছা ঠিক আছে। এসএসসি স্টুডেন্টরা লিভ নাও এক এক করে। ঠিক আছে, ওকে। তো তোমাদের জন্য কি বলবো, তোমাদের জন্য আজ ওদের একটু এটা লেট হয়ে গেল, কারণ এদের প্রচুর নাটক, মানে মানে হাই লেভেলের নাটক করছে এরা, ছেলে মেয়েগুলো। চাকরি এসএসসি ইন্টারভিউ বোর্ডে ডাক পেয়ে গেছে, অথচ ছ্যাবলামো করছে। হ্যাঁ, একদম প্রিপারেশান নিচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে না। এতবার বলেছি, লিখিয়ে দিচ্ছি, তাও লিখছে না। মানে এরা কি চায়? 25 জনের মতো চান্স পেয়েছে, পেলেই সারা কোটি কোটি টাকার চাকরি, মানে কোটি কোটি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে এসে ঢুকবে একবার চাকরিটা পেলে। ফিল করছে না ব্যাপারটাকে ফিলই করতে পারছে না। যাই হোক, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে